এই ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার সেই অনেক পুরনো বন্ধু ইরাজকে, সেই ড্রিমস অ্যাভিনিউ ইরাজ এবং সেই মধ্যরাতের আগন্তুক ইরাজ, সেই পুরনো বন্ধু ইরাজ যেটা শুরুতে বললাম, আরেকবার বলি, আমি অনেক পুরনো বন্ধু, 2007 থেকে আপনার বন্ধু এবং ড্রিমস অ্যাভিনিউ তো সেই 2011 থেকে বন্ধু। মাঝখানে অনেক দিন ছিলাম না, এই মাঝখানে যে করোনার সময়টা ছিল অনেক দিন ছিলাম না, 9 মাস 10 মাস এরকম। তারপরে জানুয়ারিতে আবার এসেছি বহুদিন পরে এবং এসে আবার একটু হারিয়ে গিয়েছিলাম। আমার অভ্যাসটা ধরে রাখতে হবে তো, তাই না? নাহলে কিভাবে হবে? কিন্তু অবশেষে আবার ফিরে এসেছি এবং সেই জন্য এই মুহূর্তে আমি রেডিও আমার 88.4 FM হট সিটে। আর হট সিট থেকে সবাইকে আরেকবার জানাচ্ছি শুভেচ্ছা এবং আমাকে সাথে রাখুন, আমার সাথে থাকবে নিশ্চয়ই রাত 2টো পর্যন্ত। তবে আমি আজকে কথা দিচ্ছি একদম শোয়ের শুরুতেই, এবং কোনো এক দার্শনিক বলে গেছেন, সম্ভবত চীনের কোনো দার্শনিক, নামটা আমার খেয়াল নেই, সেটা হচ্ছে যে শোয়ের শুরুতে দেওয়া কথা রাখার ব্যাপারে মানুষ, বা যে কোনো কিছু শুরুতে দেওয়া কথা রাখার ব্যাপারে মানুষ সবসময় সচেষ্ট থাকে। তো শোয়ের শুরুতেই যেহেতু আজকে বললাম, এখন থেকে আর ফাঁকিবাজি করবো না, নিয়মিত আপনার সাথে থাকবো, আপনার পাশে থাকবো এবং নিশ্চয়ই প্রত্যেক শুক্রবার রাতে ঠিক এই সময়টাতে 11টা থেকে 2টো পর্যন্ত ড্রিমস অ্যাভিনিউ হবে। আপনি ইরাজকে পাশে পাবেন, জানি না আমি আপনাকে পাবো কিনা, পেতে চাই। রাত 2টো পর্যন্ত আছি আপনার সাথে। যদি কোনো গান শুনতে চান আগের মতো, যদি কোনো আড্ডা দিতে চান, যদি কোনো কথা শেয়ার করতে চান আগের মতো, কাউকে যদি কোনো উইশ করতে চান, বা যে কোনো কিছু ঠিক আগের মতোই আমাকে একটা ছোট SMS করবেন। এবং করার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনার সেলফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং RA লিখে স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা লিখবেন, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। প্রথম যে গানটা আজকে প্লে করছি সেই গানটা হচ্ছে আর্টসেলের একটা গান, বহুদিন বহুযুগ বোধহয় গানটা শোনা হয়নি, এরকম একটা ফিলিং হচ্ছে এই মুহূর্তে আমার। গানটার নাম হচ্ছে তোমাকে, এই গানটা দিয়ে শুরু করছি। এবং গানটা আসলে আমার যে বন্ধুরা এত ফাঁকিবাজি করার পরেও, এত গ্যাপ দেওয়ার পরেও আমার সাথে থাকেন, এত কিছুর পরেও, তাদের জন্য এই গানটা। তোমাকে আসলে অন্তর্নিহিত অর্থ হচ্ছে তোমাদেরকে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। শুনছেন রেডিও আমার 88.4 FM আর এই মুহূর্তে শুনছেন ইরাজকে, আপনার সেই অনেক পুরনো বন্ধু, মধ্যরাতের আগন্তুক, ড্রিমস অ্যাভিনিউ এর স্বপ্ন সারথী, সেই স্বপ্ন সড়কের স্বপ্ন সারথী। আপনার সাথে আছি বহুদিন পরে, এবং এতদিন পরে আসলে মাঝখানে এতদিনের একটা বিশাল একটা লম্বা একটা গ্যাপ ছিল, যে আমার নিজের কাছে কেমন যেন অন্যরকম মনে হচ্ছে যে আমি কি আসলে শো করতাম একটা সময়, তাও প্রত্যেকটা শুক্রবারে। ওই যে কলকাতা নিয়ে আমাদের অনেক কৌতুক আছে না, যে কলকাতার মানুষরা হচ্ছে একটু কৃপণ হয়, তারপরে হচ্ছে দাদা একটা মিষ্টি দিয়েছি পুরোটাই খেতে হবে, এরকম অনেক অনেক তাদের নিয়ে কৌতুক শোনা যায়, যে যে খেয়ে এসেছেন না, যে খাবেন। এগুলো আসলে ছোটবেলা থেকে আমরা অনেক শুনে আসছি, নতুন করে এগুলো মনে করিয়ে দেওয়ার কিছু নেই। তবে যেটা খুব বেশি শুনিনি, আমার এক সিনিয়র ভাই আসাদ ভাই, যিনি আমার শোতে অনেকবার এসেছিলেন কবিতা পড়ার জন্য, ওনার কাছে শুনেছিলাম, সেটা হচ্ছে যে একবার কলকাতা গিয়েছিলাম, তো এরকম কলকাতা নিয়ে এটা আরেকটা যোগ আর কি। তো সেটা হচ্ছে যে সকালবেলা নাস্তা করতে বসেছে কোনো একটা দোকানে, পরোটার দোকানে আর কি। তো গল্প করছে কলকাতার একজন আরেকজনের কাছে, যে আর বলবেন না মশাই, ভাতছে দিচ্ছে খাচ্ছি, ভাতছে দিচ্ছে খাচ্ছি, ভাতছে দিচ্ছে খাচ্ছি, তারপর 2টো পরোটা খেয়ে ফেললাম। তো বিষয়টা হচ্ছে এরকম অনেক কৌতুক আছে কলকাতা নিয়ে। এটা যেন কোন প্রসঙ্গে আমি কলকাতার প্রসঙ্গে গেলাম, এই যে আমার সেই অনেকদিন পরে এলেও আমি কিন্তু আর একদমই বদলাইনি, আমার সেই পুরনো অভ্যাস এখনো রয়েছে, যে এক প্রসঙ্গে শুরু করে আরেক প্রসঙ্গে চলে যায় এবং তারপরে মনে করতে পারি না যে কথাটা আসলে কোন জায়গা থেকে শুরু করেছিলাম এবং কি বলতে চেয়েছিলাম। কি যেন আমি বলতে চেয়েছিলাম, কলকাতার কৌতুক কেন যেন আসলো, সেটা আসলে এই মুহূর্তে আসলে মনে পড়ছে না। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই যে আমি বলছিলাম যে মানে আমি নিয়মিত শো করতাম, তাও আবার প্রত্যেক শুক্রবারে, দাদা কি বলছেন, এরকম একটা বিষয় মনেই এখন আসলে বিশ্বাসযোগ্য আমার কাছেও মনে হয় না। এই রাজ, এই অভাগা, এই 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 হতভাগা প্রত্যেক শুক্রবারে শো করার সৌভাগ্য পেত এবং মানুষজন তাকে আবার সহ্য করতো। মাঝখানে আসলে এত লম্বা একটা ব্রেক ছিল, এবং শুধু ব্রেকটাই একমাত্র বিষয় না, পুরো পৃথিবীর উপর দিয়ে আমাদের জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, যাই বলি না কেন, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক সব কিছুর উপর দিয়ে এত বড় একটা বিপর্যয় গেল, যে এত কিছু ওলট পালট তছনছ হয়ে গেল জীবনযাত্রা, সব কিছু চারপাশের। এখন আসলে অবিশ্বাস্য মনে হয় যে কি সবসময় সব কিছু কি চমৎকার, স্মুথ, দারুণ, একদম একেবারে কি সুন্দর একটা একটা ছন্দময়, একটা ছন্দবদ্ধ ব্যাপার ছিল। এটা আসলে এখন ভাবতে গেলে মনে হয় সেই অনেক কাল আগের কথা, পুরনো সেই দিনের কথা, সেই রবীন্দ্রনাথের গানের মতো মনে হয়। আসলেই মনে হয়, অথচ বেশি দিন আগের কথা হয়তো না। তো এখন যেহেতু আমরা আস্তে আস্তে রিকভারি স্টেজে আছি এবং ভ্যাকসিন চলে এসছে চারদিকে, বা হার্ড ইমিউনিটি যেটা কথা বলা হচ্ছে, সেটা হয়তো অনেকটা আমাদের হয়ে গেছে, জানি না, আমি বিশেষজ্ঞ না, কিন্তু নিশ্চয়ই আমরা আগের থেকে অনেক ভালো অবস্থায় আছি এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সামনে আরও অনেক ভালো অবস্থায় যাব, এবং খুব অচিরেই হয়তো এই অশনি সংকেত যেটা এসেছিল পৃথিবীতে করোনার নামে, সেটা হয়তো অচিরেই নির্মূল হয়ে যাবে, এমনটা আমরা শুভাশিস বা শুভকামনা যেটাই বলি না কেন
সেটা আমরা রাখছি এবং আশা করছি, যেটা অনেক কাল আগের কথা মনে হচ্ছে যে একটা সময় প্রত্যেক শুক্রবার শো করতাম এবং একটা জমজমাট ব্যাপার স্যাপার ছিল, সেটা আবার খুব শীঘ্রই ফিরে আসবে। এখন হয়তো সবাই জানেন না যে আমি আবার শো করছি এবং একটা করে আবার 2 সপ্তাহের ব্রেক নিয়েছি, তো আমি এই জন্য দায়ী, অন্য কেউ দায়ী নয়। আশা করছি খুব অচিরেই আবার জমজমাট একটা চাঁদের হাট বসবে ড্রিমস অ্যাভিনিউতে, এবং এটা আমি শোয়ের শুরুতেই প্রমিস করেছি যে ইনশাল্লাহ এখন থেকে আর ব্রেক ট্রেক হবে না। এবং যদিও আমি আসলে এই মাঝখানের এই সময়টার মধ্যে সব কিছু মিলিয়ে ব্যক্তিগতভাবে অনেক ব্যস্ত হয়ে গেছে আগের থেকে, কাজের ব্যস্ততা, সব কিছু মিলিয়ে পারিবারিক জীবনে সব কিছু মিলিয়ে আগের থেকে ব্যস্ততা বেশি। তারপর আমি আন্তরিকভাবে চেষ্টা করব নিয়মিত এখন থেকে ড্রিমস অ্যাভিনিউ করতে। এই যে আজকে কথা দিলাম, আজকে থেকে শুরু হলো। আশা করছি প্রত্যেক শুক্রবার ঠিক আগের মতোই রাত 11টা থেকে 2টো পর্যন্ত আপনি রেডিও আমার 88.4 FM এ টিউন করবেন, ড্রিমস অ্যাভিনিউ শুনবেন, শুক্রবার রাতের বিশেষ আয়োজন, এবং আমাকে শুনবেন, নিরাজকে শুনবেন। জানি না আমার এই মাঝখানের এই সময়টাতে না থাকার পর এখন আমাকে আগের মতো মনে হচ্ছে কিনা, বা আমার কণ্ঠস্বর আগের মতো মনে হচ্ছে কিনা, নাকি আমাকে অচেনা মনে হচ্ছে জানি না, তারপর আমি পাশে থাকবো আপনার একান্ত আপন হয়ে ঠিক আগের মতোই। আমরা প্রথম 2টো গান শুনে ফেললাম। আজকের প্রথম গানটা ছিল হচ্ছে আর্টসেলের গান, বহুদিন পরে আর্টসেল দিয়ে শুরু করলাম, এবং তোমাকে গানটা অনেকদিন পরে শুনলাম। তারপরে ছিল আরেকটা গান, যে গানটার নাম হচ্ছে নেমেসিস। কবে গানটাও শুনলাম, এটাও বোধহয় আমি অনেকদিন পরে ছাড়লাম। অবশ্য এখন যে গানই ছাড়বো সেটাই অনেকদিন পর হবে, কারণ মাঝখানে একটা দীর্ঘ সময় চলে গেছে আমাদের মাঝখান থেকে। কিছু SMS পড়ে ফেলি এই বেলা, টুকটাক সময় যখন 11টা 25 তখন আমাকে লিখেছেন রাশেদ নারায়ণগঞ্জ থেকে। রাশেদ কিন্তু পৃথিবীতে করোনার কারণে অনেক কিছু বদলে গেলেও তিনি বদলাননি, তিনি আগেও প্রথম SMS করতেন, এখনও প্রথম SMS করছেন। আমাকে রাশিদ লিখেছেন নারায়ণগঞ্জ থেকে যে কেমন আছেন, নিশ্চয়ই আজকের এপিসোডটা গল্প, কবিতা আর গানে মুখরিত হবে। FM লাইব্রেরিতে আপনার লেখা একটা গল্প শোনাবেন। এই যে নিজের একটু অ্যাডভার্টাইজ করার সুযোগ পেলাম SMS এর থ্রুতে, এই সুযোগ কেন ছাড়বো, তাই না? এরকম সুযোগ তো বারবার আসে না। আর প্রথম কথা হচ্ছে, গল্প কবিতা আর গানে মুখরিত হবে কিনা জানি না, আসলে অনেকদিন পরে ফিরে এসেছে, এটাই বড় কথা। একটু ক্রিকেটের ভাষায় বলা যায় যে অনেকদিন পর যখন কোনো ব্যাটসম্যান খেলতে নামে, দেখা যায় যে উইকেট কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে একটু সময় নেয়, যে একটু বোঝার চেষ্টা করছে বল ব্যাটে কীভাবে আসছে, উইকেটে বাউন্স কেমন আছে, উইকেটে টার্ন কেমন আছে, ময়েশ্চার কেমন, এই অনেক কিছু বুঝে নেয়। তো প্রথমে একটু কিন্তু সময় নেয় রানের খাতা খুলতে, বা প্রথমে একটু দেখে শুনে খেলে। এরপরে মোটামুটি একটু কন্ডিশনের সাথে আয়ত্ত নিয়ে আসলে ব্যাপারটা কিন্তু তখন বেশ জমে যায় এবং হাত খুলে খেলতে থাকে। তো আমি একটু প্রথমে দেখি উইকেট কন্ডিশনের সাথে একটু খাপ খাওয়ানোর চেষ্টা করছি, যেহেতু অনেকদিন পরে খেলতে নেমেছি ক্রিকেট। একটু আনইভেন বাউন্স আছে উইকেটে, এবং টাইমিং একটু গড়বড় হতেই পারে। ফ্রন্ট ফুটে খেলবো না ব্যাক ফুটে খেলবো, সেটা নিয়ে আমি একটু কনফিউজড হতেই পারি। কিছু বল ছেড়ে দিব তার মানে কিন্তু এই না, আপনাদের SMS ছেড়ে দিব, সবগুলোই পড়ার চেষ্টা করব। দেখা যাক। তারপরে যখন মনে হবে যে না, এখন আমি ঠিক সেই মোটামুটি একটা উইকেট কন্ডিশনের সাথে খাপ খাইয়ে ফেলেছি, তখন হাত খুলে খেলবো ঠিক আগের মতোই, একদম উইকেটের চারপাশে সমান তালে সপাটে ড্রাইভ এবং মাঠ বলের বাইরে। আর হচ্ছে, আচ্ছা, রাশেদ যেটা আমাকে বলেছিলেন যে গল্প, কবিতা আর গানে মুখর হবে, আচ্ছা, FM লাইব্রেরিতে আপনার লেখা একটা গল্প, এই সুযোগ একটু নিজের বিজ্ঞাপন করে নিই, কেন করে নেব না, তাই না? যাই হোক, প্রচারই প্রসার। সেটা হচ্ছে যে আগের শোতে যেটা আমি করেছিলাম জানুয়ারির শুরুতে, বলেছিলাম যে খুব উজ্জ্বল সম্ভাবনা আগামী বইমেলাতে আমার জীবনের প্রথম বই, আশা করছি সর্বশেষ বই না, জীবনের প্রথম বই বের হবে, এরকম একটা উজ্জ্বল সম্ভাবনার কথা বলেছিলাম। তো আল্লাহর রহমতে একটা শুভ সংবাদ আজকে দিতে পারছি, সেটা হচ্ছে যে এটা কনফার্ম হয়ে গেছে। আগামী বইমেলায় আমার জীবনের প্রথম বই, আমার প্রথম গল্পগ্রন্থ, এবং আর কারো কাছেও বহুল প্রতীক্ষিত না হলেও আমার নিজের কাছে বহুল প্রতীক্ষিত। অনেক স্বপ্ন ছিল এটাকে নিয়ে, অবশেষে আমি লিখতে পেরেছি, এবং সেই বইটা আল্লাহর রহমতে আগামী বইমেলায় বের হচ্ছে, প্রকাশিত হচ্ছে কবি প্রকাশনী থেকে। তো সেটা হচ্ছে সময় মতো বইমেলায় কবি প্রকাশনী স্টলই পাবেন হয়তো, এবং এছাড়াও কবি প্রকাশনীর যে বিক্রয় কেন্দ্র আছে, বা অনলাইনে এখন অনেক ওয়েবসাইট আছে, যে রকমারি.com, কানামাছি.com, সেগুলো তো নিশ্চয়ই পাবেন। আর কিছুদিন লাগবে বের হতে, হয়তো আর 10-12 দিন, 13-14 দিন আরও লাগতে পারে। গন্তব্য নিষ্প্রয়োজন নামে বইটা আসছে, এবং আমার 8টা গল্পের কালেকশন থাকছে এই বইতে। শুরু করেছি, এবং আপনাদের দোয়ায় বহুদূর এগিয়ে যেতে চাই লেখালেখি নিয়ে। আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা গত বহুদিনের মধ্যে এটাই, নিশ্চয়ই নিঃসন্দেহে। আর বাকি কথা পুরো সজুড়েই হবে, সমস্যা নেই। ইমোশনাল হয়ে যায় আসলে আমি শোয়ের কথা বলতে গেলে, ঠিক আগে হয়ে যেতাম আমার শোয়ের কথা বলতে গেলে, রেডিও জীবনের কথা বলতে গেলে, এখন আমার লেখালেখির কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। লিনা আমাকে SMS পাঠিয়েছেন যে শি ইজ ব্যাক উইথ টু গ্রেট নিউজ না, শি ইজ ব্যাক উইথ 2 নিউজ। এবং আমার কাছে মনে হয়েছে লিনার SMS-টা হচ্ছে জীবনেরই একটা প্রতিচ্ছবি, কারণ তিনি দুটো যে নিউজ দিয়েছেন বহুদিন পরে এসে, তার মধ্যে একটা খুব আনন্দের সংবাদ, আর একটা প্রচণ্ড কষ্টের, ভয়াবহ শোকের একটা সংবাদ। এবং আমার কাছে মনে হয় যে
জীবন আসলে এমনই। যেমন প্রথম খবরটা হচ্ছে এই গত বছর ৯ জুন তিনি তার মাকে হারিয়েছেন, ব্রেইন স্ট্রোক করেছিলেন উনি। আর এই বছর ১৪ জানুয়ারি তিনি নতুন জীবনে প্রবেশ করেছেন, শি গট ম্যারিড। এই জন্যই বলেছিলাম যে আসলে জীবনেরই প্রতিচ্ছবি বোধহয় তার এসএমএসটা। এবং আমরা অবশ্যই লীনার মায়ের জন্য সবাই দোয়া করছি মন থেকে। অ্যান্ড তিনি আমাকে কংগ্রাচুলেশনস জানিয়েছেন নতুন বইয়ের জন্য, আমি আপনাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি নতুন জীবনের জন্য, বিবাহিত জীবনে প্রবেশ করেছেন যেহেতু। সেই সাথে আমাকে তানজিদ লিখেছেন, ভালো লাগছে অনেকদিন পর শুনে। সাইফুল ফ্রম কেরানীগঞ্জ, পৃথিবীর অনেক কিছু বদলে গেলেও মাঝে সময়টাতে তিনিও বদলাননি, আগের মতোই সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট আমাকে পাঠান এবং তার এসএমএস পড়ে আমি অনেক শিল্পীর নাম জানতে পারি, অনেক গানের নাম জানতে পারি এবং সেগুলো হচ্ছে প্লে না করলেও আমি নিজে শোনার চেষ্টা করি অনেক সময়। এবং থ্যাংক ইউ ভেরি মাচ সাইফুল, আপনি আগের মতোই আছেন, বদলাননি, বদলে যাবেন না প্লিজ। হ্যাঁ, সব কিছু বদলাতে নেই। জাফর লিখেছেন যাত্রাবাড়ি থেকে, তোমাকে চাই গানটা শুনতে চাই। তোমাকে চাই শুনতে চান, খুবই ভালো কথা। কিন্তু তোমাকে চাই তো অনেকগুলো গান আছে, যেমন একটা আছে সেই যেটা তোমাকে চাই শিরোনামে বা পৃথিবীতে যত গান আছে তার মধ্যে আমার সবথেকে পছন্দের হচ্ছে তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার কথা আছে আমি বলতে পারি না মুখে তওবা তওবা। সেই গানটা কিন্তু আমার খুবই ভালো লাগে এবং আমার মনে হয় যে মানুষের যখন জ্ঞান হয় এবং প্রথম যখন সে বুঝতে শেখে যে শব্দের অর্থ বা কথা, বা প্রথম যখন গান শোনে সেই একেবারে শৈশবেরও প্রি শৈশবে, ওই সময় আমি মনে হয় জীবনের আমার প্রথম শোনা গানগুলোর মধ্যে এটা একটা। কারণ আমার এখনো মনে আছে আমি যখন মাত্র বুঝতে শিখেছি এবং গান বলে যে একটা জিনিস আছে জগতে, এটা যখন প্রথম জানতে শিখেছি একেবারে সেই প্রি শৈশবের কথা বলছি। প্রি শৈশব জিনিসটা আবার একটু আমি নিজেই নাম দিলাম, শৈশব বলাটাই বোধহয় বেটার। তখন হচ্ছে আমার এক কাজিন ছিলেন অনেক সিনিয়র আমার থেকে, তিনি প্রচুর সিনেমা দেখতেন এবং বাড়ির পিছনে সুপারি গাছে সুপারি বিক্রি করে, নারিকেল গাছের নারিকেল বিক্রি করে টাকা সংগ্রহ করে তিনি সিনেমা দেখতে যেতেন। কোনো সিনেমা তার মিস হতো না এবং আমার বংশের সবাই খুব সিনেমা প্রিয়, তারা সবাই বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে টাকা চুরি করে সিনেমা দেখতেন এবং সেই সিনেমার পোকা বোধহয় আমার, এটা বোধহয় আমাদের বংশগত বিষয়টা। তো তিনি হচ্ছে প্রচুর সিনেমা দেখতেন এবং তিনি সারাদিন এই গানটা গাইতেন, তোমাকে চাই আমি আরো কাছে। তখন আমার বয়স বোধহয় ৩-৩.৫ এরকম। এবং ছোটবেলায় খুব বেশ কোনো কিছু মাথায় ঢুকে গেলে সারা জীবন আর বের হয় না। এই গানটা আমার ওই যে মাথায় ঢুকে গেল সেই বয়সে, এখনো ওই মাথা থেকে আমার এই গানটা বের হয়নি, এখনো ভয়ঙ্কর রকম প্রিয় আমার গানটা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে। এবং এটা আমি এখনো এখনো শুনলে অবিশ্বাস্য মনে করে, এখন আমি মাঝে মাঝে একা একা যখন থাকি এই গানটা শুনি, গানটার সাথে যে ভিডিওটা খুব মজা পাই, দেখে ভালো লাগে। ইলিয়াস কাঞ্চন এবং রোজিনা আছেন এই গানটায় এবং অসাধারণ কোরিওগ্রাফি নিঃসন্দেহে বলতেই হবে। অবসর সময় যদি মন খারাপ থাকে, বিষণ্ণ লাগে, গানটা দেখবেন ভিডিও সহ, খুব ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে নিমেষেই। এবং আমার ছোটবেলার হিরো ইলিয়াস কাঞ্চন, মোস্ট ফেভারিট তিনি আছেন, অসাধারণ পারফরমেন্স তার। একটা লালটু টাইপের ব্যাপার আছে এই গানটাতে, তার যে ভাবভঙ্গি তার মধ্যে আর কি। তো যাই হোক, তোমাকে চাই এই গানটার সূত্র ধরে এত কথা বললাম। আরেকটা জিনিস কিন্তু করোনার এত বছরে এই মাঝে এই সময়টাতে অনেক কিছু বদলে গেল, বদলায়নি, সেটা হচ্ছে আমি আগেও বেশি কথা বলতাম, এখনো বলছি। এই মনে হচ্ছে যে কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি, গানের খবর নেই। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনি কোন গানটা শুনতে যাচ্ছেন জাফর? তোমাকে চাই সুমন চট্টোপাধ্যায়, তোমাকে চাই সেই সিনেমার নাকি কোনটা? এসএমএস করে নিয়মটা মনে করিয়ে দিই, যদি আমাকে কোনো কিছু লিখতে চান তোমাকে চাই অথবা অন্য যে কোনো কিছুর জন্য, যা কিছু চান না কেন আপনি চাইতে পারো অনেক কিছুই। এসএমএস করে নিয়মটা হচ্ছে আপনার মোবাইল ফোনের এসএমএস অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠাবেন যে নম্বরে, সেটা হচ্ছে 26969। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেইটির আজকে আর শুক্রবার রাতে বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। এই সময় নাম হচ্ছে ড্রিমস অ্যাভিনিউ এবং সেই স্বপ্ন শহরকে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আর সময় যখন রাত 11:40 ঠিক তখন শুনছিলাম আমরা এলআরবি সেই চিরসবুজ গানটা হাসতে দেখো, এবং এই গানের পরে কয়েকটা অ্যাডের পরে আবার এই মুহূর্তে আমাকে শুনছেন। আমাকে বেশ কিছু বন্ধু এসএমএস পাঠিয়েছেন, তার মধ্যে একজন আছেন যিনি হচ্ছেন আনোয়ার 1081। এটা ও আপনার ঠিকানাই পুরো তুলে দিয়েছেন 1081। একটা সিনেমা ছিল 1986 সালে, সিনেমাটা রিলিজ হয়েছিল এবং এটার নাম হচ্ছে ঢাকা 86। তো ওই সময় বেশ আলোড়ন তুলেছিল সিনেমাটা। আমি প্রথমে ভেবেছিলাম ওরকম কিছু কিনা, তো পরে বুঝলাম যে এটা হচ্ছে ঠিকানা। অনেকদিন পর আনওয়ার মানে একটি যুদ্ধ, ওনার নামের যে স্পেলিং NWAR, আনওয়ার, একটি যুদ্ধের মাঝখান থেকে নিশ্চয়ই আমাকে এসএমএস করেছেন আনোয়ার। আমি খুব লেম যোগ করি, তাই না? মানে এই যে আনোয়ারকে আনোয়ার বানিয়ে দিলাম, খুবই লেম, রসহীন, মানে মানহীন, নিম্নমানের যোগ করাই হচ্ছে আমার আরেকটা পুরনো অভ্যাস। এবং এটাও আমি আরেকবার মনে করে দিলাম যে অনেক কিছু বদলে গেল মাঝখানে, এই সময়টাতে আমি একেবারেই বদলাইনি, এখনো সেই লেম যোগ করি, এখনো সেই প্রচুর কথা বলি, এক প্রসঙ্গ দেখে আরেক প্রসঙ্গে চলে যাই। আর হচ্ছে আমাকে, আচ্ছা, আনোয়ারের আরো কিছু এসএমএস ছিল। আনোয়ার একবারই শুধু এসএমএস করেছেন এমন নয়, যুদ্ধক্ষেত্রে থাকলেও আনোয়ার আমাকে অনেকগুলো এসএমএস পাঠিয়েছেন এবং তার মধ্যে লিখেছেন যে অনেক ভালো লাগছে অনেকদিন পরে, এবং
তার জন্য একটা মুভির গান প্লে করার জন্য তোমাকে চাই আমি আরও কাছে এই গানটা আপনার জন্য প্লে করে দিতে পারি। গানটা আজকে কেন যেন শোয়ের শুরুতেই বলে আবার শুনতে ইচ্ছে হচ্ছে আমার। সজল আমাকে মুন্সিগঞ্জ থেকে জানিয়েছেন বাংলা ক্লাসিক ড্রামাগুলো নিয়ে কিছু ভাষণ দিবেন। 90s ভাষণ টাষণ আবার সব আগের মতোই শুরু হবে, কারণ আমি যেহেতু বারবার বলছি যে নিশ্চয়ই সব কিছু আগের মতোই আছে, একটু উইকেট কন্ডিশনের সাথে একটু খাপ খাই নেই। এখনও কেমন যেন মনে হচ্ছে যে আমি একটু ওই যে অনেকদিন পরে খুব কাছের কারোর সাথে দেখা হলে বা প্রেমিকার সাথে দেখা হলে একটু কেমন যেন একটু শাইনেস কাজ করে না, অনেকদিন পরে একটু কেমন যেন, হ্যাঁ কিছুক্ষণ পরে আবার দেখা যাচ্ছে যে আগের ফর্মে ফিরে যায়, বিষয়টা ওরকম আর কি। আমি এখন একটু মনে হচ্ছে অনেক দূরে অনেক দিনের জন্য বেড়াতে গিয়েছিলাম এবং ফেরার পরে সবাই তাকাচ্ছে, আমি একটু লজ্জা করছি, এরকম আর কি বিষয়টা। একটু উইকেট কন্ডিশনের সাথে খাপ খাইনি, তারপরে প্রচুর ভাষণ হবে ঠিক আগের মতোই, এবং গান বাজনা বাদ দিয়ে শুধু ভাষণের পর ভাষণ হবে। কারণ যেহেতু মাইক্রোফোন সামনে পেয়েছি এবং আমরা সবাই এটা নাকি বাঙালি জাতির একটা পুরো বেশ, যে মাইক্রোফোন সামনে পেলে আমরা থামতে চাই না, এটা আমাকে দেখলে বোঝা যায়। তো ভাষণ প্রচুর হবে এবং বাংলা ক্লাসিক ড্রামা নিয়ে একটা ভাষণ শুনতে চাচ্ছেন, এবং আমার বইয়ের একটা গল্প রিভিউ করলে মন্দ হতো না, আমি অবশ্যই করব, কারণ নিজের প্রচারণার ব্যাপারে আমি খুবই আর কি, অ্যাটলিস্ট নিজের সব ব্যাপারে প্রচারণা না করলেও আমি নিজের গল্পের ব্যাপারে আমি প্রচারণা করতে খুবই ভালোবাসি এবং করব নিশ্চয়ই। আর এটা হচ্ছে, তবে আমি চাচ্ছি এটা আসলে বইটা বের হোক, আপনারা কেনেন পড়েন, তখন শেয়ার করলে বা আড্ডা দিলে নিশ্চয়ই আরেক মজা হবে। তারপর একটু আভাস ইঙ্গিত দেওয়া যায়, এবং দেখি আজকে যেহেতু বলছেন সজল একটা গল্প, কিছু একটা সংক্ষিপ্ত আকারে হলেও একটা আভাস দেওয়া যায় কিনা কোনো একটা গল্পের, এটা দেখি। আর হচ্ছে যে অসীমের পাশে নিঃসঙ্গ গল্পটা নিয়ে একটু হালকা পাতলা আলাপ আলোচনা করা যেতে পারে, অথবা হচ্ছে একজন বিমর্ষ যোদ্ধা, অথবা আরও বেশ কিছু গল্প নিয়ে। আচ্ছা, আমি এক কাজ করি না কেন, যেহেতু আপনারা কেউই এখনো জানেন না আসলে কোন গল্পে কি আছে, আমি একটু নামগুলো বলে যাই, তারপর থেকে এই নাম শুনেই আপনারা যে কোনো একটা পিক করেন, সেটা নিয়ে একটু গল্প করবো আজকে। একটা গল্পের নাম হচ্ছে নাগলিঙ্গম, একটা হচ্ছে, তারপরে দ্বিতীয় গল্পটা হচ্ছে দুরন্ত বড়বাসে, তারপরেরটা হচ্ছে অর্ধেক জানালায় অমীমাংসিত বৃষ্টির ফোঁটা, তারপরেরটা হচ্ছে গন্তব্য নিষ্প্রয়োজন, এই গল্পের নামই বইয়ের নাম, গন্তব্য নিষ্প্রয়োজন। পঞ্চম গল্পটা হচ্ছে ভাইলার প্রাচীন গণিকা, ষষ্ঠ গল্পটা হচ্ছে একজন বিমর্ষ যোদ্ধা, তারপর হচ্ছে অসীমের পাশে নিঃসঙ্গ, আর একদম শেষ গল্পটা হচ্ছে সদরঘাটে সন্ধ্যা নেমে এলে। তো এখান থেকে যে কোনো একটা পিক করেন, সেটা নিয়ে হয় একটু বাতচিত করা যাবে। হ্যাঁ, আর হচ্ছে আমাকে লিখেছেন সাইফুল করিয়াছ ভুল, আমাকে জানিয়েছেন যে আমি কি স্পিড মেটাল বা পাওয়ার মেটাল ফ্যান কিনা। ফ্যান্টম অফ দ্য অপেরা বাই নাইট উইশ, এই গানটা প্লে করার জন্য। বিষয় হচ্ছে যে আমার দুটো ক্ষেত্রে দুটো বিষয় হয়েছে। একটা বিষয় হচ্ছে যে কবিতার কথা যদি আমি বলি, কবিতার ক্ষেত্রে আমি একদম বয়সন্ধিকালের শুরুতেই জীবনানন্দ পড়া শুরু করেছিলাম। বিশেষ করে বলতে গেলে জীবনানন্দর সাথে আমার এই যে জীবনানন্দের কবিতার সাথে আমার এই যে প্রেমের শুরু, এটা কীভাবে, এটা যদি আমি বলতে চাই, ঘটনাটা হচ্ছে আমি এক ঘটনা প্রচুর বলি সত্যি, একাধিকবার, কিন্তু এই ঘটনাটা মনে হয় বলিনি। সেটা হচ্ছে যে জীবনানন্দ আমি ফার্স্ট কীভাবে পড়লাম, ওই আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, ওই মানে ওই ছোটোবেলায় পড়া ওটা না, আরেকটু ভালোভাবে পড়া। সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, তখন হচ্ছে কোনো একটা কম্পিটিশনে নাম দিয়েছিলাম, তখন আমি পটুয়াখালীতে থাকি, সম্ভবত কবিতা ছিল বা বিতর্ক ছিল বা বক্তৃতা ছিল বা কুইজ প্রতিযোগিতা ছিল, কোনো একটাতে আমি সম্ভবত ফার্স্ট হয়েছিলাম। তো হওয়ার পরে আমাকে একটা বই দেওয়া হয়েছিল সেই আয়োজকদের পক্ষ থেকে, এবং বইটা ছিল বনলতা সেন, জীবনানন্দ দাশের। তো আমি তখন মাত্র ক্লাস 8-এ পড়ি, আমি খুব হতাশ হয়েছিলাম, কারণ আমি তো প্রচুর গল্পের বই পড়তাম ওই সময়ে, নেশা ছিল, তো ধারণা ছিল একটা গল্পের বইটা দেবে, তো কি একটা কবিতার বই দিল, তাও আবার বনলতা সেন, কী সব কথাবার্তা বুঝি না, কি 1000 বছর ধরে পথ হাঁটে, কী সব বিষয় আশয়, আমি খুবই হতাশায় মুষড়ে পড়লাম, এরকম একটা ব্যাপার। তো ওই আয়োজকের যিনি প্রধান, তিনি আমার পরিচিত ছিলেন। আমি পরের দিন বইটা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম যে ভাইয়া বইটাকে একটু চেঞ্জ করে দেওয়া যায় না, একটা গল্পের বইটা যদি দিতেন। তো উনিও বললেন যে আসলে অন্য কোনো বই তো নেই, এটাই ছিল, দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে এটাই পড়ো, হ্যাঁ গল্প মনে করে পড়ো আর কি। তো আমি আর কি করা, ওই সময় তো ওই মফস্বল উপজেলা শহরে খুব বেশি বই পাওয়া যায় না, ওইটাই আমি পড়তে থাকলাম, পড়ি কিছুই বুঝি না, মাথার উপর দিয়ে যায় পড়তে, কিন্তু ওই গল্প মনে করে আর কি, গল্পের বইয়ের মতো আমি সবগুলো কবিতা পড়া শেষ করলাম। এই ছিল আমার প্রথম জীবনানন্দ পড়া, কিন্তু কোনো কানেকশন হয়নি, স্বাভাবিক। কিন্তু এর বছরখানেক পরে আমি যখন ক্লাস 9-এ,
তখন হচ্ছে আমার এখনো মনে আছে ঘটনাটা, আমি তখন রেসিডেন্সিয়ালি ভর্তি হয়েছি মাত্র ক্লাস 9-এ, পটুয়াখালী থেকে এসে ঢাকায়। প্রথম বা দ্বিতীয় ছুটিতে সম্ভবত বৃষ্টির দিনে আবার পটুয়াখালীতে বেড়াতে গেলাম ছুটিতে, এবং চাচার বাসাতে গেলাম। যেহেতু তখন আমি ঢাকায় হোস্টেল বন্দি, বহুদিন পরে বাড়িতে গিয়ে সবার বাসায় দাওয়াত টাওয়াত খাচ্ছি, বেড়াতে যাচ্ছি। তো চাচার বাসায় বেড়াতে গিয়ে তার সামনের দহলিজ বা বৈঠকখানায় বসে আছি এবং ঝুম বৃষ্টি নেমেছে, বৃষ্টি দেখছি আমি মুগ্ধ হয়ে। হঠাৎ করে চোখ পড়লো টেবিলের পাশে একটা দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারের দিকে। ক্যালেন্ডারটা কাজে ছিল মনে নেই, খুব সুন্দর ছিল, মানে এক একটা কবিতার লাইন সাথে ওটার সাথে ম্যাচ করে একটা একটা সুন্দর ছবি, ফটোগ্রাফি। তো ওই সময় যে মাস ছিল জুলাই বা আগস্ট বা জুন, ওই মাসের সাথে হচ্ছে যে কবিতাটা ছিল সেটা হচ্ছে জীবনানন্দ দাশের একটা কবিতা, প্রেমে কিংবা, কবিতা দুটো লাইন, প্রেমে কিংবা অপ্রেমে নয়, নিখিলের বৃক্ষরাজি নিজ বিকাশী নীরব, এই দুটো লাইন ছিল। এবং এটার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ছবি, গধূলিবেলার একটা আকাশ, একটা ব্লু শেড এবং সারি সারি গাছ, কোনো একটা বনের ছবি সারিবদ্ধভাবে এবং দারুণ একটা ছবি ছিল। এবং নিচে ছিল মাত্র, ওই পুরো কবিতাটা ছিল না, শুধু দুটো লাইন, যে প্রেমে কিংবা অপ্রেমে নয়, নিখিলের বৃক্ষরাজি নিজ বিকাশী নীরব। এই দুইটা লাইন পরেই আমার মানে মোটামুটি সারা জীবনের সর্বনাশ হয়ে গেল। কি যেন হলো মাথার মধ্যে আমি জানি না। আমি তো ওই দুইটা লাইনে যে কয়বার পড়লাম, আমার ছবিটা দেখলাম, আমার পুরো কবিতা আসলে বোঝারও ঠিক জিনিস না, এমন না যে আমি বুঝতে পেরেছিলাম না। কবিতা আসলে একটা ভাবের তৈরি করবে, দোতনা জাগাবে একটা, সেটাই হচ্ছে কবিতা। তো কি দোতনা জাগিয়েছিল সেটা হয়তো নিজেও পুরোপুরি বুঝিনি, বোঝার প্রয়োজনও নেই, কিন্তু কঠিন রকম একটা নাড়া আমাকে দিল যে প্রেমে কিংবা অপ্রেমে নয়। এই আবার কেমন কথা, প্রেমেও নয় অপ্রেমেও নয়, আবার নিখিলের বৃক্ষরাজির কথা বলা হচ্ছে, তাদের আবার প্রেম কি, তাদের অপ্রেম কি, আবার নিজ বিকাশী নীরব, গাছেরা নিজের বিকাশী নীরব। কি একটা মানে বিশাল একটা কঠিন একটা বাড়ি খেলাম। ওই যে আগের দিনে সিনেমা দেখা যেত, একবারই খেয়ে স্মৃতিশক্তি ভুলে যেত, আরেকবারই খেয়ে স্মৃতিশক্তি চলে আসতো, তো ওরকম একটা ব্যাপার হলো। বিশাল বাড়ি খেলাম আর কি আমি। ওই আমার মনে হয় আসলে ওই জীবনে যেটা হয়, ওই বয়সী মানুষ প্রথম প্রেমে পড়ে, লাভ এট ফার্স্ট সাইট টাইপের কিছু জিনিস হয়ে থাকে, প্রথম দেখাতেই একেবারে কাইট। তো আমিও ওই ওরকমই লাভ এট ফার্স্ট রিড না হলেও ওরকম একটা ব্যাপার হলো। 2 লাইন পরেই আমি মোটামুটি কাইট হলাম সেই ক্লাস 9-এ, এবং ওই আমার হচ্ছে অ্যাকচুয়াল প্রেম শুরু জীবনানন্দের কবিতার সাথে, কবিতার জগতের সাথে। এবং এর কিছুদিন পরই হচ্ছে রূপসী বাংলা বইটা কিনলাম, মাল্যবান উপন্যাসটা কিনলাম, ওই যে শুরু, এখনও সেই প্রেম চলছে, প্রেমে কিংবা অপ্রেমে নয়, নিখিলের বৃক্ষরাজি নিজ বিকাশে নীরব, সেই থেকে শুরু, এখনও চলছে। এইটার জন্য কোন প্রসঙ্গে গল্পগুলো আমি শুরু করলাম, জি আমি এক প্রসঙ্গে বলা শুরু করে আরেক প্রসঙ্গে ভুলে যাই। তো যাই হোক, মনে না আসলে ক্ষতি নেই, আমরা হচ্ছে প্রসঙ্গটাকে আমাকে মনে করে দিলে খুশি হব যে কেন আমি এই প্রসঙ্গে আসলাম। জীবনানন্দের সাথে আমার কবিতার মানে তার কবিতা, ও আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, সেটা হচ্ছে মেটাল গানের সূত্র ধরে সাইফুল SMS। সেটা হচ্ছে যে তো কবিতার ক্ষেত্রে আমার এমনই ডুবে গেলাম সেই একদম ওই ওই কচি বয়সে বা কাঁচা বয়সে, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে যে এখানে আমার নিন্দুকেরা বলবেন ছেলেটা শব্দ ব্যবহারে এখনো সংযত না, কি সব শব্দ ব্যবহার করছে, কচি, এটাকে কেউ নেগেটিভ মিনিংয়ে নিতে পারেন, কিন্তু না, আমি তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমাদের কবিগুরুই বলে গেছেন ওরে নবীন, ওরে কাঁচা, তিনি তো কচি বলেননি। আচ্ছা তাহলে তো ভুল রেফারেন্স দিচ্ছি, হোয়াটএভার, ফরগিভ মি। আচ্ছা, তো যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে তো ওই যে জীবনানন্দের প্রেমে আমার মগ্ন হওয়া হলো, অন্য কবির কবিতায় আমার আর মানে প্রবেশ করাই হলোই না। পরবর্তীতে অনেক কবির কবিতা পড়েছি, তাদের মধ্যে অনেকের কবিতা ভালো লেগেছে বিক্ষিপ্তভাবে, একটা দুটো বা এই কবিতাটা সেই কবিতাটা, অনেকের কবিতা আমি শোতেও পড়েছি, কিন্তু মগ্নতা বা নিমগ্ন হওয়া বা একেবারে হারিয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, এটা ওই যে সেই জীবনানন্দের কবিতা আমার এমনভাবে হয়েছিল। এরপরে মনে হলো যে অন্য কোনো কবির কবিতা না পড়লেও আর ক্ষতি ছিল না, এবং এই কারণে এখনও হচ্ছে আমার বন্ধুদের মধ্যে যখন কবিতা নিয়ে আড্ডা হয়, এই অনেকেই অনেক কবির কবিতা বলে, অনেক বড় বড় কবি, অনেক বিখ্যাত কবি, অনেক ভালো কবি। আমি বলি পড়িনি, পড়ার খুব একটা আগ্রহ কেন যেন নেই, কারণ জীবনানন্দ পড়েই আমার মনে হয় যে জীবনের কবিতার সব স্বপ্ন স্বাদ আমার ওখানেই আটকে গেছে, ওখানেই থমকে গেছি আমি। আর কারো কাব্য জগতে না গেলেও মনে হয় যেমন এ জীবনে খুব একটা ক্ষতি হবে না আমার। জীবনানন্দের একটা কবিতাতেই আছে যে বাংলার মুখ আমি দেখিয়েছি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, এরকম একটা লাইন ছিল না? তো আমারও ওরকম হয়েছে যে জীবনানন্দের কবিতা আমি পড়িয়াছি, তাই আর অন্য কোনো কবির কবিতা খুঁজিতে যাই না আর। তো এইটা এই প্রসঙ্গে বললাম। এই মেটাল গানের বেলাতেও কিন্তু এরকম একটা ব্যাপার স্যাপার আমার কম বেশি এরকম পুরোপুরি এতটা না হলেও অনেকটা হয়েছে। সেটা হচ্ছে যে মেটালিকা শুনেছিলাম খুব অল্প বয়সে, স্কুল লাইফেই। তো শুনে এমনই আমি কাইট হয়েছিলাম সেই। এরপরে অন্য মেটাল ব্যান্ড খুব একটা, অন্য যে আপনি অনেক ব্যান্ডের নাম বলছেন, বা স্পিড মেটাল, পাওয়ার মেটাল, অনেক সাব জনরা অনেক কিছু কথাই বলছেন,
কিন্তু মেটালিকাতে আমি এমনভাবে ডুবে গিয়েছিলাম জীবনে সেই অনেক শুরুর সময়টাতে আমার আর অন্য মেটাল ব্যান্ডের দিকে ওভাবে আমার আর অন্য ধারা অন্য ব্যান্ড আর যাওয়া হয়নি, ঠিক জীবনানন্দের ওই কবিতার মতো করেই আর কি। থ্র্যাশ মেটালে ডেফিনেটলি আমি মেগাডেথ অনেক শুনেছি, ভালো, আমার খুব প্রিয় মেগাডেথ এবং আয়রন মেইডেন অসাধারণ একটা ব্যান্ড। এই তিনটা ব্যান্ড আমার মেটালিকার বাইরে যদি বলে আমি মেগাডেথ আর আয়রন মেইডেনের কথাই বলবো। কিন্তু অ্যাকচুয়ালি ওই রকম অবসেশন, ফ্যাসিনেশন, মগ্নতা অনেক বেশি মেটালিকাকে নিয়ে, তো ঘুরে ফিরে আমি মেটালিকার ভিতরেই থাকি আর কি। এই হচ্ছে দুটো প্রসঙ্গ রিলেট করার আমার কারণ কবিতার সাথে, এই যে আপনার SMS এ। যাই হোক, অনেক গল্প করে ফেলেছি, এখন আমাদের একটু গান না শুনলেই না। আর যদি আমাকে কোনো কিছু লিখতে চান, কোনো সং রিকোয়েস্ট, নিজের কোনো কথা, কোনো ফিলিংস, যে কোনো কিছু, যে কোনো ভাবনা যদি আমার সাথে শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও মানে শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং সেটা লিখে স্পেস দিয়ে আপনার নাম ধান লিখবেন, আর তারপরে কথাগুলো লিখবেন, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটাতে। এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে আরেকটা রক ব্যান্ড, এই ব্যান্ডের গান, গানটা হচ্ছে ইডেন। সাথে থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back once again. শুনছেন ইরাজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 12:13 এবং এই মুহূর্তে ইরাজ আপনার সাথে আছে, রাত 2 পর্যন্ত থাকার দৃপ্ত প্রত্যয় নিয়ে আপনার পাশে আছি। আমরা একটু আগে শুনছিলাম কোল্ডপ্লের গান স্কাই ফুল অফ স্টার্স, এবং তার আগে ছিল আরেকটা রক ব্যান্ডের গান, ইডেন হচ্ছে গানটার নাম। এবং এই মুহূর্তে কিছু বলার আগে যেটা বলে নিতে চাই সেটা হচ্ছে যে একটু আগে যে গানটা শুনলাম, স্কাই ফুল অফ স্টার্স, আই এম গোনা গিভ ইউ মাই হার্ট কজ ইউ আর স্কাই ফুল অফ স্টার্স, এই গানটা আমি আমার একটা গল্পে ব্যবহার করেছি। ঘুরে ফিরে আসলে গল্পের কথা চলে আসছে এবং আগামী বেশ কয়েকটা শো ধরেই আসবে, যেহেতু ফেব্রুয়ারি মাস সাধারণত আসলে বইয়েরই মাস, বইমেলার মাস। এবার যেহেতু করোনা পরিস্থিতির কারণে কিছুদিন পরে হচ্ছে 18ই মার্চ থেকে শুরু হচ্ছে, কিন্তু তারপরে ফেব্রুয়ারি যেহেতু এই সময়টাতে বইমেলা শুরু হয়ে যায়, একটা বইয়ের একটা ব্যাপার থাকে এবং আমার সাথেও তার একটা প্রভাব পড়ে। দেখা যায় যে অনেক মাস ধরে, অনেক দিন ধরে FM লাইব্রেরি করা হচ্ছে না, ওই বইমেলা আসলে ফেব্রুয়ারির ওই সময়টাতে বই কেনা হয়, পড়া হয়, এবং FM লাইব্রেরি আবার নতুন করে শুরু করা হয়। তাই ফেব্রুয়ারির সাথে কিন্তু এই শোয়ের FM লাইব্রেরি সেগমেন্টেরও একটা সংযোগ কিন্তু সবসময় থেকে থাকে সাধারণত। তো সেই প্রভাব এবছরও পড়বে নিশ্চয়ই। একটা জিনিস আমি করেছি সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত জীবনে যেহেতু প্রচুর গানও শোনা হয়, প্রচুর সিনেমাও দেখা হয়, এই দুটো বিষয়কে আমার বেশ কিছু গল্পে আমি ইনকর্পোরেট করেছি। মানে আমার বেশ কিছু গল্পে অনেক গানের কথা আছে, অনেক সিনেমার কথা আছে, ঘুরে ফিরে এসেছে আর কি, সামনেও হয়তো আসবে। এবং যেহেতু এই সবগুলো মিলেই আমার জীবনে এই তিনটার প্রভাব অনেক, আমার গল্পেও তার প্রভাব আছে। যেমন গন্তব্য নিষ্প্রয়োজন, যে গল্পটা নাম গল্প, টাইটেল স্টোরি বইয়ের, সেই গল্পটাতে এই গানটা আমি ইউজ করেছি। যে দুজন হচ্ছে একটা বৃষ্টি রাতে হাইওয়ে দিয়ে ছুটে যাচ্ছে, আর প্লেয়ারে তখন এই গানটা পাচ্ছে স্কাই ফুল অফ স্টার্স। গল্পটা এইভাবেই শুরু হচ্ছে। এইটা আমার খুব প্রিয় একটা গল্প, এবং গন্তব্য নিষ্প্রয়োজন গল্পটা, এখানে একটা বিষয় আছে প্রিয় হওয়ার জন্য আসলে লিখতে গিয়ে দেখলাম যে আসলে কিছু জিনিস মানে নতুন করে আমার ধারণা হলো, যে জিনিসগুলো ধারণা আগে ছিল না। অনেক বইয়ে পড়েছি, যে অনেক শুনেছি, কিন্তু নিজে লিখতে গিয়ে কিছু জিনিস আবার আরও বেশি জীবন্তভাবে উপলব্ধি করলাম। সেটা হচ্ছে যে আপনি যাই লিখেন না কেন, যে বিষয় হোক না কেন, নিজের কিছু ছাপ চলে আসে লেখার মধ্যে। আসলে যে হয়তো আপনি ভিন্ন একটা ক্যারেক্টার ক্রিয়েট করছেন, যে মানুষটা থেকে আপনি একেবারেই আলাদা, আপনার তৈরি করা আপনার গল্পের চরিত্র থেকে আপনি হয়তো অনেক আলাদা, কিন্তু তারপরও অবচেতনে হলেও, সচেতনভাবে হলেও, অচেতনভাবে হলেও কিছু ছাপ আপনার চলে আসবে আপনার চরিত্রগুলো, আপনার তৈরি করা চরিত্রগুলোর উপরে, কখনো সচেতনভাবে, কখনো অজান্তেই। এটা আমার মনে সবারই হয়, আমারও টুকটাক হয়েছে। এবং আবার কিছু সচেতনভাবে, যেমন এই গল্পটাতে সচেতনভাবে এসেছে। আমার এই গল্পের যে কেন্দ্রীয় চরিত্র, গন্তব্য নিষ্প্রয়োজন গল্পের, আমার নিজের সাথে বেশ কিছু মিল আছে। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যেটা লিখতে গিয়ে আমার কাছে একটা সমস্যা মনে হয়েছে। সেটা হচ্ছে যে যারা আমাকে খুব ভালোভাবে চেনে বা কাছ থেকে চেনে, তারা হচ্ছে এরকম যে ক্যারেক্টারগুলোর সাথে আমার মিল আছে, কিছুটা পরেই মনে করবে এই এটা কি রাজের নিজের জীবনেরই গল্প। এই একটা সমস্যা আমার মনে হয় যে আমার সাথে মিল খুঁজে পেলে মানুষ ধরে নেবে এটা মনে আমার জীবনে ঘটেছে, আমারই গল্প। এবং যেহেতু ওই গল্পের কেন্দ্রীয় চরিত্রের সাথে আমার মিল আছে, তাহলে নিশ্চয়ই এটা তার নিজের জীবনেরই ঘটনা, নাম চেঞ্জ করে লিখেছে, এরকম একটা ধারণা, আমার ধারণা মানুষ বেশিরভাগই যারা আমাকে চেনে মনে করবে। এবং অন্যদের সম্পর্কে আমরা মনে করি। যেমন এই প্রসঙ্গে একটা গল্পের কথা, হুমায়ুন আহমেদের একটা বইয়ের কথা আমার মনে আসছে। বইটার নাম ছিল কি রুমালি কিংবা অপেক্ষা, এরকম কোন একটা বই। সেই বইয়ে হচ্ছে যে কেন্দ্রীয় চরিত্র, সে একজন লেখক থাকে, পরবর্তীতে তার সিনেমা বানানোর শখ হয়, না লেখক না, একজন সিনেমার পরিচালক থাকে। তার পরবর্তীতে একটা শখ হয় যে একটা বিশাল জায়গা জুড়ে, অনেক দূরে কোথাও গাজীপুরের দিকে অনেক বড় একটা জায়গা জুড়ে সে একটা বিশাল জমি কিনে ওখানে একটা
নিভৃত শান্তি নিকেতনের মতো একটা জায়গা করবে, সেখানে অনেক গাছপালা থাকবে, একটা গাছের উপর একটা ঘর থাকবে, সেখানে শুটিংয়ে হবে, নিজে গিয়ে বৃষ্টির সময় টিনের ঘরে বৃষ্টির শব্দ শুনবে, এরকম একটা স্বপ্ন তার থাকে। এবং একটা সময় সে জমি কিনে বানানো শুরু করে দেয়, এবং তার সাথে তার সিনেমার একজন অ্যাক্ট্রেসের একটা ঘনিষ্ঠতা হয়, এটা নিয়ে তার স্ত্রীর সাথে দূরত্ব তৈরি হয়। এটা হচ্ছে অনেক আগের কিন্তু একটা বই। তো এটা পড়ে কিন্তু অনেকেই মনে করতে পারেন হুমায়ুন আহমেদের নিজের জীবন নিয়ে এটা লেখা কিনা, কারণ যা যা বললাম তার সব কিছুর সাথে তার ব্যক্তিগত জীবনের ঘটনা মিলে যায়। কিন্তু যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে ঘটনাগুলো পরবর্তীতে তার জীবনে ঘটেছে তার অনেক আগেই কিন্তু এই বইটা লেখা। তো বিষয়টা কাকতালীয় নাকি দৈব দুর্বিপাক নাকি এর মধ্যে কোনো সেটা আসলে অন্য বিষয়, সেটা নিয়ে আমি খুব বেশি খননও করতে চাই না, কারণ এটা তার ব্যক্তিগত জীবন নিয়ে আমার খনন করার ইচ্ছে নেই। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা এরকম মিল পেলেই মানুষ হয়তো পাঠক ধরে নেবে হুমায়ুন আহমেদ নিশ্চয়ই তার নিজের জীবন নিয়ে এটা লিখেছেন। তো এটা আমি বলছিলাম যে ক্যারেক্টারটার সাথে যখন দেখা যায় নিজের কিছু মিল আছে, তখন মানুষ ধরেই না এই ঘটনাগুলো নিশ্চয়ই তার জীবনেরই ঘটনা, এবং সেটাই নিজের ঘটনাটাই উপন্যাস বা বই আকারে বা গল্প আকারে লিখছেন। তো এই ক্যারেক্টারটা যেটা গন্তব্য নিষ্প্রয়োজন বইয়ের যে কেন্দ্রীয় চরিত্র, সেটা হচ্ছে সেই ক্যারেক্টারটার সাথে আমার কিছু কিছু মিল আছে। যেমন সে হাইওয়ে পছন্দ করে, ছুটে চলা, কোনো গন্তব্য লাগে না, হুটহাট ঝড়ের মধ্যে সে গাড়ি নিয়ে বের হয়ে যায়, বৃষ্টির রাত, পূর্ণিমা রাত, সকালবেলা, দুপুর, বিকেল, সবসময় সে এখানে না হয় ওখানে, এবং কাউকে না পেলে সে একাই ঘুরতে বের হয়। যেটা আমার এই জিনিসগুলো আমার সাথে একদম কাটাকাটাই মিলে যায়। এই ব্যাপারগুলো আসলে আমার নিজের আদলেই গড়া, সেই হিসাবে অনেক মিল আছে যেটা বললাম, কিন্তু গল্প যা ঘটে বা কাহিনী যা ঘটে তার সাথে আসলে আমার কোনো মিল নেই। তো আমার মনে হয় লিখতে গেলে এই একটা সমস্যা হয়, মানুষজন ব্যক্তিগত ওই মানুষটার সাথে রিলেশন খোঁজার চেষ্টা করে যে এটা আসলে সেই কিনা বা তার জীবনের ঘটনা কিনা। আবার এটাও সত্যি যে সচেতনভাবে অবচেতনে যেভাবেই হোক না কেন নিজের কিছু ছাপ লেখার মধ্যে চলে আসে। যেমন ফেলুদার কথা যদি বলি, সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি, এটা আমার ধারণা সত্যজিৎ রায় সচেতনভাবেই করেছেন, যে তার ফেলুদার যে বর্ণনা তিনি দিয়েছেন বিভিন্ন জায়গাতে, যেমন ফেলুদার যে দৈহিক গঠনের বর্ণনা দিয়েছেন, 6 ফিটের মতো লম্বা, এক হারা গড়ন, এবং তারপরে হচ্ছে যে সে প্রত্যেকদিন সকালবেলা যোগব্যায়াম করে ঘুম থেকে উঠে, এবং সে গ্রিক ভাষা জানে, এবং সে মামলার যে তদন্তের যে সূত্রগুলো, ক্লুগুলো, সেগুলো গ্রিক অক্ষরে একটা সবুজ না নোটবুক না একটা ডায়েরিতে কি যেন লিখে রাখে। তারপরে হচ্ছে সে চারমিনার সিগারেটের মানে খায় না, সে চারমিনার ধরানোর একটা অভ্যাস থাকে তার, এবং সে খুব অল্প খায়, কিন্তু যেটা খায় সেটা খুব মজা করে খায়, এবং এই খাবারের প্রতি একটু দুর্বলতা আছে, ওই করে সেই করে, এবং এমনিতে খুব গম্ভীর সে, কিন্তু রসবোধ প্রচণ্ড প্রখর, মাঝে মাঝে খুব সূক্ষ্ম রসিকতা করে, খুব উঁচু মার্গের উইট, সেগুলো হয় সহজে ধরা যায় না। এর প্রত্যেকটা জিনিস একদম সত্যজিৎ রায়ের সাথে মিলে যায়। এবং সত্যজিৎ রায় খুব ভালো ছবি আঁকতেন, তিনি ফেলুদার স্কেচও করেছেন অনেক বইয়ের জন্য, এবং সেখানে ফেলুদার মোটামুটি যেরকম লুক বা দেখানো যায়, অলমোস্ট আমার মনে হয় যে সত্যজিৎ রায়ের একটা কপি, অলমোস্ট কার্বন না হলেও সালফার কপি বলা যায়, নাইট্রোজেন কপি। এটা হচ্ছে আমার একটা পেটেন্ট বানালাম না, কার্বন কপির মতো সালফার কপি আছে। যাই হোক না কেন, সে তো এরকম আমার মনে হয় যে সত্যজিৎ রায় আসলে ফেলুদাকে নিজের আদলেই মানিয়েছেন। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যাবে। হিমু ক্যারেক্টারটা আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের ভেতরে এই পাগলামিটা ছিল, এই পাগলামিগুলো যে হুটহাট করে সেই পূর্ণিমা রাতে গাজীপুরের শালবনে চলে যাওয়া, সেখানে গিয়ে পূর্ণিমা দেখা, জ্যোৎস্না দেখা, বৃষ্টির ভেতরে বের হয়ে যাওয়ার পথে, এই বহিমিয়ান ব্যাপারটা হুমায়ুন আহমেদের ভেতরে ছিল। অ্যাট দ্য সেম টাইম মিসি আলির ভেতরে যে যুক্তি চিন্তাশীল একটা ব্যাপার এবং আবেগ অনুভূতি তিনি গ্রহণ করেন না, প্রচণ্ড যুক্তি দিয়ে সবকিছু বিচার করেন, সেই জিনিসটাও কিন্তু হুমায়ুন আহমেদের ভেতরে ছিল, এবং নিজের ভেতরেই সেই বিপরীতমুখী দুটো সত্তাকেই বের করে এনেছেন আমার মনে হয় হিমু এবং মিসি আলি চরিত্রে। তো এরকম লেখকদের ভেতরে ব্যাপারগুলো এরকম আরও অজস্র ভুরি উদাহরণ দেয়া যাবে। যেমন আমি যদি শহীদুল জহিরের কথা বলি, একদম অনেক আগ থেকে সাম্প্রতিককালের বা আরেকটু আগে বা আরেকটু পরে চলে আসলাম আর কি। শহীদুল জহিরের একটা বই আছে, সেই বইটা হচ্ছে তার সর্বশেষ উপন্যাস। আবু ইব্রাহিমের মৃত্যুকে ঠিক উপন্যাস বলা যায় না, সেজন্য সেটাকে আমি কনসিডার করলাম না। তার মুখের দিকে দেখি একটা উপন্যাস আছে শহীদুল জহিরের, এবং সেই উপন্যাসে তার নিজের জীবনের বেশ কিছু এসেছে। যেমন সেখানে কেন্দ্রীয় চরিত্র না, যেমন একটা চরিত্র হচ্ছে ইংল্যান্ডের বার্মিংহামে পড়তে যায়, যেটা শহীদুল জহির নিজেও গিয়েছিলেন। এবং আবু ইব্রাহিমের মৃত্যুতেও যে বইটার কথা একটু আগে বললাম, সেখানে হচ্ছে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থাকে, শহীদুল জহির নিজেও তা ছিলেন, এবং সেই ব্যক্তি আবু ইব্রাহিম বিয়ে করেননি, শহীদুল জহির নিজেও বিয়ে করেননি। আবু ইব্রাহিমের সততা এবং দুর্নীতি নৈতিকতার ভিতরে এইগুলো নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে একটা পরিস্থিতিতে পড়ে যান কাজ করতে গিয়ে, শহীদুল জহিরকেও সেটা পড়তে হয়েছিল ধারণা করা যায়। এবং আমার কাছে মনে হয় যে এই মুখের দিকে দেখি এবং আবু ইব্রাহিমের মৃত্যু, এই দুটো বইতে শহীদুল জহির নিজের ব্যক্তিগত অনেক কিছু চলে এসছে। এখন তাই বলে যদি আমরা মনে করি যে এটা হচ্ছে আবু ইব্রাহিমের মৃত্যু তার নিজের জীবনের ঘটনা বা মুখের দিকে দেখি তো তাই, সেটা আসলে আমার মনে হয় যে একটু আমাদের হয়তো ভুল হতে পারে, আবার হতেও পারে, কে জানে। যাই হোক, এটা আমার কাছে বিষয় ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয়
সব কিছুর পরে সাহিত্য হিসেবে সেটা কেমন বা কি আমরা পাচ্ছি, কি প্রেজেন্ট করছেন লেখক আমাদের সামনে, শুধুমাত্র নৈর্ব্যক্তিকভাবে সেটুকুতেই থাকা উচিত। এর অধিক অ্যানালাইসিস না করে যেটা আসলে ঘটনাটা কি সেই ঘটনার পিছনে না দৌড়িয়ে আমাদের সাহিত্যের স্বাদ উপভোগ করা উচিত। তো সজলের একটা রিকোয়েস্ট ছিল যে কোনো একটা গল্প নিয়ে কিছু বলার জন্য। সেটা হচ্ছে উনি লিখেছেন অসীমের পাশে নিঃসঙ্গ গল্পটা থেকে কিছু, আর ওই গল্পটা সম্পর্কে কিছু বলার জন্য। বাট এটা আমি এখন করব না, এটা হচ্ছে বইটা বের হোক, আপনারা পড়েন, আর তারপর এটা নিয়ে আলোচনা করলে আমার মনে হয় বেশি আরও ভালো লাগবে। তবে আজকে অন্য একটা গল্প নিয়ে, গল্পের ভেতরে ঢুকছি না, কারণ আমার মনে হয় বইটা বের হওয়ার পরেই বিশদ আলোচনা করা ভালো, যে আমি আসলে কার কী মনে হচ্ছে পড়ে বা কী মনে হয়েছে থিমটা কী, বা আমি হয়তো কী ভেবেছিলাম। কিন্তু পটভূমি একটা গল্পের বলবো, সেটা হচ্ছে অর্ধেক জানালায় অমীমাংসিত বৃষ্টির ফোঁটা। নামটা আমার নিজের খুব পছন্দ হয়েছে, ভীষণ পছন্দের নামটা। গন্তব্য নিষ্প্রয়োজন পছন্দ, মানে এক নম্বর লিস্টে না থাকলে হয়তো এটাই বইয়ের নাম করতাম, অর্ধেক জানালায় অমীমাংসিত বৃষ্টির ফোঁটা। সেইটা লেখার অনুপ্রেরণাটা কিভাবে আসলো, খুব ছোট্ট মানে খুব সামান্য একটা বিষয় থেকে, সেটা আমি পরে লিঙ্কে শেয়ার করবো। এই মুহূর্তে আর SMS না পড়ে আমি গানে চলে যাই। তার আগে তানজিলার একটা SMS পড়ি, বহুদিন পর SMS করেছেন তানজিলা SAGC থেকে। হিমেল হাওয়ার স্পর্শ পেলাম বহু যুগ পরে, মনে হচ্ছে 3 বছর পর তোমার ভয়েস শুনছি, এর মধ্যে কত কিছু ঘটে গেছে, অনার্স, বিয়ে, বেবির বয়স এখন 1 বছর, অনেক কিছু ঘটে গেছে তানজিলার জীবনে। কংগ্রেচুলেশনস। যদি SMS করতে চান কোনো কিছু জানিয়ে, আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 26969। যে গানটা আমরা এখন শুনতে যাচ্ছি সেই গানটা হচ্ছে কোনো গান না, ঠিক একটা ঘটনা না বললেই না সংক্ষেপে। সেটা হচ্ছে কিছুদিন আগে আমার এক কাজিনের বিয়ে হয়েছে, তো ওর বিয়ের পর একটা অনুষ্ঠান ছিল যে নাইরি নাকি ফিরে আসে, কীরকম একটা যেন, ওই যে শ্বশুরবাড়ির লোকজন সবাই আসে দাওয়াত খেতে। যাই হোক, এগুলো আমি খুব কম বুঝি, যেহেতু এর আগে বিয়ে করা হয়নি কখনো, সেই জন্য। তো এরকম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমিও ইনভাইটেড হয়ে, এবং সেখানে হচ্ছে ওই পক্ষে, মানে আমার তো কাজিন হচ্ছে কনে, তো পরপক্ষের হঠাৎ করে অনেকে, ওই বরের অনেক কাজিনরা এসে বললো যে সেই ব্রিটিশ আমলে কটকটি সালে তারা একসময় আমার শো শুনতো, এবং সেই মনের জানালার লিসনার, তারা ভালো লাগলো, এরকম কেউ এসে বললে ভালোই লাগে। তো বরের যে একদম আপন ছোট ভাই, সে আমাকে বলছে যে হচ্ছে আমার শোয়ে ড্রিমস অ্যাভিনিউর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার খুব পছন্দের ছিল এবং এখনও তার ভালো লাগে, এবং সে জানে এটা কোন ট্র্যাক, সে বললো যে এটা তার খুব পছন্দের। তো এই ট্র্যাক নিয়ে এখনও বিভিন্ন জায়গাতে যখন শো নিয়ে কথা হয়, সামনাসামনি বা অন্য ফোনে বা সোশ্যাল মিডিয়াতে, যে কোনো জায়গাতে হোক না কেন, ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটার কথা আপনারা সবাই বলেন। আমি এবং এটা নিশ্চিতভাবে লিখে দিতে পারি যে আমার শো যতটা না পছন্দের মানুষের, তার মধ্যে যদি ভাগ করা হয় বিভিন্ন এলিমেন্ট, সব থেকে কম পছন্দের হবো আমি, এবং সব থেকে বেশি পছন্দের হবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিঃসন্দেহে। আমার নিজেরও খুব পছন্দ ছিল, এই জন্য এটাকে চুজ করা। আর তবে আমি রিসেন্টলি আরেকটা জিনিস ভাবছিলাম যে একটু পরিবর্তন আনার জন্য। অনেক দিন তো একটা মিউজিক হলো, পুরোপুরি পাল্টে ফেলবো না, এটা যেহেতু সবার অনেক পছন্দের। আরেকটা ট্র্যাক কিছুদিন হয়তো ইউজ করবো বা মাঝে মাঝে, এরকম একটা ভাবনা ছিল আমার। তো যে ট্র্যাকটার কথা ইনিশিয়ালি আমি ভাবছিলাম, জানি না সেটা আপনাদের কেমন লাগবে। আগেরটা ছিল ভায়োলিনের, ইলেকট্রিক ভায়োলিন ছিল আগেরটা, আর এটা হচ্ছে চেল্লো, যে ইনস্ট্রুমেন্ট আমার ভয়ঙ্কর রকম ভীষণ রকম পছন্দের, ভায়োলিনের থেকেও বেশি পছন্দের আমার কাছে। চেল্লো হচ্ছে একদম হৃদয় ছুঁয়ে যায়, আর্তনাদ বের করে নিয়ে আসে ভেতর থেকে, এরকম একটা ইনস্ট্রুমেন্ট আমার কাছে মনে হয় অসম্ভব ভালো লাগার একটা ইনস্ট্রুমেন্ট চেল্লো। সেই চেল্লোর একটা মিউজিক আছে, এবং দেখি কেউ ধরতে পারেন কিনা এটা কোন মিউজিক। এটা খুব কমন ধরতে পারার কথা, সেটা একটু শুনি। এটা হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় এখান থেকেও আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে এই ট্র্যাকটাকে ইউজ করতে পারি। সি, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর এই মুহূর্তে শুনছেন আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু আজকে শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে এখনও আছি আমি। সময় যখন 12:39। শুনছিলাম আমরা একটু আগে পরপর দুটো গান। দুটো গানই হচ্ছে নগর বাউল, ফিলিংস, জেমস যেটাই বলি না কেন, সেই নগর বাউলের গান বা ফিলিংসের গান। তো ওই মুহূর্তে অবশ্য তখনও নগর বাউল হয়নি, ফিলিংস ছিল। প্রথম গানটা হচ্ছে যে পথে পথিক নেই, বসে আছি সেই পথে, আর এর পরেরটা হচ্ছে হাউজি। এই গানটা মনে হয় আমি অনেক দিন পরে, না আমার মনে হয় এর আগে আমি ড্রিমস অ্যাভিনিউতে প্লে করা সম্ভবত হয়নি, মনের জানাতে একবার করেছিলাম কিনা। গানটা আসলে একটু অতটা প্রচার কেন যেন পাইনি, ওই আমলে খুব হিট করেছিল মিড 90s-এ যখন গানটা রিলিজ হয়েছিল। এখন খুব একটা আলোচনায় নেই। এর জন্য আমার মনে হয় অনেকাংশে জেমস নিজেও দায়ী, কারণ হচ্ছে যে জেমসের 90s-এর স্পেশালি মিলেনিয়ামের পরেও বেশ কিছু ভালো গান ছিল, এবং যেগুলো আমার কাছে মনে হয় ফিলিংস, নগরবাউল বা জেমসের সব থেকে ভালো গান। এবং কেন যেন এটা জেমসের একটা অদ্ভুত ব্যাপার যে বেশিরভাগ শিল্পী বা ব্যান্ডই হচ্ছে নিজেদের ভালো গানগুলো সাধারণত করে থাকে এরকম। হ্যাঁ, এটা সব ব্যান্ডের ক্ষেত্রেই হয় যে অনেক ভালো গান আছে যেগুলো হয়তো অতটা জনপ্রিয়তা পায়নি,
বা সময়ের সাথে সাথে মানুষ হয়তো ওটা নিয়ে আলোচনা বা কম করছে, রিকোয়েস্ট কম আসছে, সেগুলো হয়তো খুব একটা করা হয় না। কিন্তু এর পাশাপাশি আবার নিজেদের যেগুলো ভালো গান তারা মনে করে সেগুলোকেও তুলে আনে বা সেগুলো নিয়মিত গেয়ে থাকে, এরকম হয়। কিন্তু জেমসের বেলায় দেখা যায় যে আসলে এই ক্ষেত্রে আমি জেমসের উপরে কিছুটা অসন্তুষ্টই, যে সে আসলে দেখা যাচ্ছে যে কনসার্টে সাধারণত সেই গানগুলোই করে থাকেন বেশি, তিনি করে থাকেন বেশি, যে গানগুলো হচ্ছে হয়তো একটা হয়তো গানগুলো তোলা আছে, ওগুলো খুব বেশি নতুন করে তুলতে হচ্ছে না, প্র্যাকটিস কম করতে হচ্ছে, এবং টানা একটানা 5-6 মাস সবগুলো কনসার্ট ওই একই গান গেয়ে যাচ্ছেন। এবং সেগুলোর বেশিরভাগই আমার কাছে মনে হয় যদি একটা কনসার্টে 10টা গান জেমস গান, তার মধ্যে অন্তত 7টা গানই তার সেরা গানের লিস্টে আসবে না, হয়তো 3টা আসবে, এরকম আমি রেশিও যদি করি। মানে মোদ্দা কথা দাঁড়াচ্ছে যে আমি বলতে চাচ্ছি জেমস তার বেশিরভাগ ভালো গানই কনসার্টে এখন গান না। তো এই গানগুলো যেমন যে পথে পথিক নিয়ে আমার কাছে মনে হয় যে জেমসের শুধু না, বাংলাদেশের ব্যান্ড ইতিহাসেরই অন্যতম শ্রেষ্ঠ একটা গান, লিরিক্সের দিক থেকে, সুরের দিক থেকে, গায়কের দিক থেকে, গানের দিক থেকে। এবং কিন্তু সেই গানটা আমার মনে হয় না আমি সর্বশেষ জেমসকে কবে গাইতে শুনেছি, সম্ভবত 12-13 বছর আগে কোনো একটা টিভি প্রোগ্রামে সর্বশেষ। অথচ আমি যদি আমাকে যদি কেউ বাঁচতে দেয় যে জেমসের সব থেকে প্রিয় গান কোনগুলো, এটা অনেক কষ্ট হবে, সবারই কষ্ট হবে, কারণ এত এত ভালো গান তারা আমাদের, এত এত অনেক বেশি গান তারা আমাদের অনেক পছন্দের। তো সেরা 3টি গান বা সব থেকে সেরা না ঠিক, মানে প্রিয় 3টা গান যেটা আমি এখন এই মুহূর্তে শুনতে চাই, এটা বেছে নেওয়া খুবই কঠিন। তো ওই গানটা শুনতে শুনতে আমি একটু আগে ভাবছিলাম, আমাকে যদি এই প্রশ্ন কেউ করে যে জেমসের এত এত ভালো গান থেকে যদি 3টা গান আপনাকে বেছে নিতে বলা হয়, শ্রেষ্ঠ অবশ্যই না, শ্রেষ্ঠ জিনিসটা নির্বাচন করা আসলে একটা বিতর্কের বিষয়, যে কোন 3টা আপনার সব থেকে বেশি ভালো লাগে, বা যদি এই মুহূর্তে আপনাকে শুনতে বলা হয় কোন 3টা শুনতে চাইবেন। তো এই প্রশ্নটা করলে আমি জানি বেশিরভাগ মানুষের 3টা গানের লিস্টেই তারা তারা উঠিয়ে দেবো এই গানটা আসবে। আমার মনে হয় 90% বা 95% লোকের প্রিয় 3টা জেমসের গানের লিস্টে তারায় তারায় থাকবে। তো আমি ভেবে দেখলাম যে আচ্ছা আমার কি থাকবে। আমি মনে হয় 1 নম্বরে ওই গানটাকে রাখবো, যে পথে পথিক নেই বসে আছি সেই পথে, এটাকে। আরেকটা হতে পারে ওই যে এই শহরের কত শত অট্টালিকার ফাঁকে আমার জানলা ভরে ছবি হয়ে ঝুলছে আকাশ, আমি আর এক ফালি নিষ্পাত চাঁদ, সারা রাত কথা বলে হয়েছি উদাস। আর 3 নম্বরে হতে পারে তুমি যদি নদী হও আমি হবো জেগে থাকা চাঁদ। এই 3টা গান আমার 3টার মধ্যে তারা তারা আসবে না। তারা তারা আমার অনেক পছন্দের গান, বাট আমার ধারণা এটা জানি না কেন আমার টপ 10-এর ভেতর আমি তারা তারাকে রাখবো না। আমি তারা তারা গানটাকে ছোট করছি না, অসম্ভব সুন্দর একটা গান, কিন্তু আমার জেমসের অন্য আরও কিছু গান এত বেশি ভালো লাগে আমি জানি না তারা তারাকে আমি 10-এর মধ্যে রাখতে পারবো কিনা। এবং অনেক অজনপ্রিয় অপ্রচলিত গানকে হয়তো আমি রাখবো 10-এর ভেতরে, যেমন এই এই গানটাই তো যেটা কথা বললাম, যে পথে পথিক নেই। খুব বেশি যে মানুষ এখন এটা নিয়ে আলোচনা করছে এরকম না, কিন্তু আমি এটাকে 1 নম্বরেই রাখবো। এই বেছে নেওয়া হয়তো অনেক কঠিন, বা আমি হয়তো আরেকটু ভাবার সময় পেলে আরও অনেক অন্য 2-1টা গান হয়তো নিতে পারতাম। তো এই 3টা গানের কথাই আমার যখন এই প্রশ্নটা মাথায় আসলো গানটা শুনতে শুনতে, এই 3টা গানের কথা আমার মাথায় আগে এসেছিল। তো সে যাই হোক, তারপর হাউজি গানটা হচ্ছে, এটা মিড-90s জনপ্রিয়তা পেয়েছিল বেশ, এবং হাউজি খেলার সাথে অবশ্যই অনেকেই পরিচিত না, আমিও খুব একটা ছিলাম না। অনেক দীর্ঘ সময়, অনেক কাল পরে আমি জিনিসটা সম্পর্কে জেনেছি। সেটা হচ্ছে যে হাউসে যিনি অপারেট করেন তাকে খুব কথায় পারঙ্গম হতে হয়, আর যাদের থেকেও বেশি পারঙ্গম হতে হয়। ইনস্ট্যান্ট একটা নাম্বার উঠবে, সেই নাম্বারটা এরকম ছন্দ মিলিয়ে বা একটু ওটাকে দিয়ে কিছু একটা বানিয়ে ইনস্ট্যান্ট বলে দিতে হবে। যেমন 5-2 উঠলো, ওটা আপনাকে হয়তো 52 গানের মধ্যে যেরকম আছে, ভাষা আন্দোলন 52, 7-1 পালিয়ে গেল খানসানা, তারপরে হচ্ছে 2-3 এসেছে সুন্দরী, তারপরে হচ্ছে যে বরিশালের ভাষায় তুই আর মই নাম্বার 2। তো এরকম ওই নাম্বারের সাথে মিলিয়ে একটা ইনস্ট্যান্ট একটা ছড়ার মতো করে এরকম একটা তাল মিলিয়ে কিছুটা বলতে হয়। এটা হচ্ছে হাউজি খেলার অপারেট করার স্টাইল, সেটাকে নিয়ে একটা গান বানিয়েছেন নগর বাউল বা জেমস। এবং এটা হচ্ছে জেমসের গানের একটা বৈশিষ্ট্য, যে এমন এমন ব্যক্তিকে, এমন এমন চরিত্রকে, এমন এমন বিষয়কে গানে তুলে এনেছেন যেগুলো নিয়ে আসলে যে গান হতে পারে এটা আসলে হয়তো কেউ ধারণাই করেনি। যেমন এই যে হাউজি খেলা নিয়ে গান হতে পারে, মান্নান মিয়ার তিতাস মলম, এটা একটা গান। এবং মান্নান মিয়া নামের একজন আসলেই ছিলেন ব্রাহ্মণবাড়িয়াতে, উনি ট্রেনে উঠে মলম বিক্রি করতেন, সরি একটা গাছের একটা বাজারে গাছের নিচে বসে মলম বিক্রি করতেন, এবং ওই ব্রাহ্মণবাড়িয়া নদী তিতাসের নামে তার তিতাস মলম ছিল। বাংলা লাঠিয়াল নিয়ে গান হতে পারে, হারাগাছ, রংপুরের হারাগাছ নামের একটা জায়গা আছে, সেখানে নূরজাহান নামের একজন, তাকে নিয়ে গান হতে পারে। এবং এরকম এইসব বিষয়ে যে গানে আসতে পারে। তারপর বায়োস্কোপ, এরকম হচ্ছে ওই যে বায়োস্কোপও এরকম একটা জেমসের খুব দারুণ একটা গান আছে। তো এই বিষয়গুলো নিয়ে লেস ফিতা লেস, মানে ফিতা লেস যারা বিক্রি করেন তাদের নিয়ে যে গান হতে পারে, এই বিষয়গুলো আসলে জেমস দারুণভাবে তুলে এনেছেন তার বিভিন্ন রকম গানে। তারপরে জিকির ওঠে যে সারাবে সারাব, এই গানগুলো নিয়ে, হ্যাঁ, দলে দলে তল্লাটে জিকির ওঠে ইয়ারব ইয়ারব বলে। তো এটা আমার কাছে মনে হয় অন্যতম একটা সেরা সাফল্য জেমসের, যে যেগুলো গান হতে পারে বলে কারো মাথায় ছিল না সেগুলোকে অসাধারণ সুন্দর সুন্দর গান তিনি বানিয়েছেন।
তো যাই হোক, বেশি কথা বলার আমার অভ্যাস। যে প্রসঙ্গে বলতে চেয়েছিলাম সেই প্রসঙ্গে এখনো পর্যন্ত বলা হলো না, সেটা হচ্ছে যে আমাকে সজল SMS করেছিলেন কোনো একটা গল্প নিয়ে বলার জন্য। তো আমি গল্পের ভেতরের বিষয়বস্তু নিয়ে এখন আর বলছি না, আমি একটা গল্প কীভাবে লেখার কথাটা মাথায় আসলো সেটা নিয়ে একটু কথা বলি। যেমন প্রথমে আমার মাথায় ছিল যে এই গল্প লিখবো, এই গল্প প্রথম বইয়ের জন্য লিখছি, সময় এরকম একটা বিপদ। তো সেখান থেকে হঠাৎ করে বাইরে থেকে এসে একটা গল্প ঢুকে পড়লো, যে গল্পটা নিয়ে আমি কোনোদিনই ভাবিনি বা প্রথম বই দিয়ে আসবে এরকমও ভাবিনি। কীভাবে সেই গল্পটা লেখার কথা মাথায় আসলো? অর্ধেক জানালায় অমীমাংসিত বৃষ্টির ফোঁটা। এইটা হচ্ছে আমি এখন আমার যেখানে পোস্টিং, আমার যে অফিস, সেই অফিসটা হচ্ছে আমার 5 তলাতে। তো ঠিক রাস্তার উল্টা পাশে আরেকটা 5 তলা বাড়ি, এবং ঠিক আমার উল্টো দিকের যে একেবারে সে ওটাও 5 তলা, আমার রুমও, অফিসের রুমও হচ্ছে 5 তলাতে। তো রুমের সাথে একটা বারান্দাও আছে। বারান্দায় গেলে আর পরিষ্কারভাবে দেখা যায়, না গেলেও যেহেতু কাছের দেয়াল, দেখা যায় ওই পারে রাস্তার ওই পাশের 5 তলা বাড়িটা। তো ওই 5 তলা একটা জিনিস আমি দেখতাম যে একটা রুমের জানালাটা কখনোই বন্ধ করা হয় না, সকাল দুপুর বিকেল সবসময় অর্ধেক বন্ধ থাকে, অর্ধেক খোলা থাকে। এবং আমি যতদিন তাকিয়েছি দেখেছি, আমি কখনোই বন্ধ পাইনি ওই সেই 5 তলার ওই জানালাটা, আমার অফিসের উল্টো পাশে সেই বাড়িটার। আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই জানালায় সবসময় বাচ্চাদের কিছু জামা কাপড় ঝুলানো থাকে, মানে রোদে শুকাতে দিয়েছেন, হয়তো আর নেওয়া হয়নি এরকম। এটাও খুব অবাক করার ব্যাপার যে বাচ্চাদের কাপড় যদি শুকাতে দেওয়া হয় জানালায়, তো সেটা কেন আর কখনোই সেটা কি আর কখনোই শুকায় না, যে কখনোই সেখান থেকে সরিয়ে নেওয়া হয় না? দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ওই জানালায় ওই বাচ্চাদের কাপড়গুলো ঝুলিয়ে থাকে ওইভাবে একই। এবং বৃষ্টি আসে, এটা কোন সময়ের ঘটনা আমি বলি। গত বছর নভেম্বর অক্টোবর ওই সময়টাতে কিন্তু হঠাৎ করে একেবারে শীত আসছে সেরকম সময় তুমুল বৃষ্টি, টানা অনেকদিন হলো না, নিম্নচাপ না কিসের কারণে যেন সারাদিন বৃষ্টি, এরকম অসময়ের বৃষ্টি। ওই সময়টাতে আমি এটা ফার্স্ট নোটিস করেছিলাম। এবং সেই অদ্ভুত যেটা বিষয়, সেই ঝুম বৃষ্টিতে যখন শহর ভেসে যাচ্ছে, ডুবে যাচ্ছে রাস্তাঘাট, তখনও সেই অর্ধেকটা জানালা বন্ধ করা হতো না, এবং সেই বৃষ্টির ভেতরেও সেই বাচ্চাদের কাপড়গুলো ওই জানালায় ঝুলানো থাকতো এবং কাপড়গুলো ভিজে চুপচুপে হয়ে যেত। তো এই জিনিসটা আমি কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারতাম না, এবং ওই বাসায় আমি কখনোই কাউকে দেখিনি, ওই জানালাতেও আমি কাউকে কখনো আসতে দেখিনি। শুধু ওইভাবেই দেখতাম, ওই রুমটার অর্ধেক জানালাটা সবসময় খোলা থাকতো এবং ওই বাচ্চাদের কাপড় ঝুলানো থাকতো, এবং সেগুলো বৃষ্টিতে, তুমুল বৃষ্টিতে সেগুলো ভিজে যেত। আমি অবাক হতাম যে আসলে এই বাসার মানুষ কারা, এবং তাদের নিশ্চয়ই একটা বাচ্চা আছে এই বাসায়, যেহেতু বাচ্চাদের কাপড় দেখা যাচ্ছে জানালায়। তো যদি থাকে তাহলে তার কাপড়গুলো যে এরকমই জানালাতেই কেন সবসময় থাকে, কখনো সরানো হয় না, এবং বৃষ্টিতে ভেজে যাচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা কেন নেই, ঘটনাটা কি? তো এটা প্রতিদিনই আমি বৃষ্টি দেখতাম। অফিসে কাজের ফাঁকে এরকম বৃষ্টি আসতো, এবং আমার স্বাভাবিকভাবে অটোমেটিক সিস্টেমে কাজকর্ম বন্ধ হয়ে যেত, এবং আমার অফিস থেকে লেকের একটা ভিউ পাওয়া খুব সুন্দর। তো আমি ওই লেকের পানিতে বৃষ্টি পড়ছে এটা দেখতাম, ওই জানালার দিকে তাকাতাম এবং ঘটনাটা কি বোঝার চেষ্টা করতাম। এটা প্রতিদিন একই জিনিস হতো। হঠাৎ করে একদিন মাথা আসলো, আচ্ছা এটা নিয়ে তো একটা গল্প লেখা যায়, যে এই ব্যাকগ্রাউন্ডে যে আসলে ঘটনাটা কী, এর পেছনে কী বা কী হতে পারে এখান থেকে। কারণ আমার মাঝে মাঝে মনে হতো যে আমি রাস্তাটা ক্রস করে ওই পাশের 5 তলায় উঠে যাই, উঠে গিয়ে বলি আসলে ওই পাশে কারা থাকে, তাদেরকে বলি যে আপনাদের বিষয়টা কি আসলে। এইখান থেকে আমার মাথা আসলো যে এটা নিয়ে একটা গল্প লিখে ফেলি, ওই বৃষ্টি দেখতে দেখতে, ওই অর্ধেক খোলা অর্ধেক বন্ধ জানালাটা দেখতে দেখতে। এখান থেকে একটা গল্পের প্লট মাথায় এসেছিল, এবং সেখান থেকে একেবারে হুট করে জাস্ট একদিন এরকম বৃষ্টি দেখতে দেখতে ওই জানালার দিকে তাকিয়ে থাকতে থাকতে ওখান থেকে মাথায় আসলো গল্পের প্লটটা, এবং তারপরটা লিখে ফেললাম। এবং আমার কাছে খুব ভালো লেগেছে গল্পটা, এবং আমার লেখা অন্যান্য গল্পগুলো থেকে এটা একেবারেই আলাদা। এটা হচ্ছে অনেকটা অ্যাবসার্ড থিমের গল্প। যারা অ্যাবসার্ড সাহিত্যের সাথে পরিচিত, অ্যাবসার্ড লিটারেচার, সেটা হচ্ছে যে এই অ্যাবসার্ড লিটারেচারের থিম হচ্ছে যে আসলে এই গল্পে কি হয়, যারা কেন্দ্রীয় চরিত্র বা পার্শ্ব চরিত্র, তাদের কাজকর্মের মাথা মুন্ডু আগামাথা কিছু বোঝা যায় না, সব কিছু উদ্ভট মনে হয়, কোনো কিছু যুক্তি বের করা যায় না, কোনো কারণ বের করা যায় না, মনে হয় এরকম পাগলাটে খ্যাপাটে উদ্ভট, এরকম কেন করছে তারা, কোনো কিছু বোঝা যাচ্ছে না, একেবারেই এলোমেলো পাগলাটে। তো আপাত দৃষ্টিতে বা আপাত পঠনে মনে হবে যে আসলে এগুলো সবই পাগলাটে, যা ইচ্ছে তাই, কোনো আগামাথা নেই, কিন্তু এর পেছনে একটা সুনির্দিষ্ট থিম থাকে। প্রথম দিকে থাকতো না, কিন্তু পরবর্তীতে অ্যাবসার্ড লিটারেচার হচ্ছে ফর্ম চেঞ্জ করতে করতে এরকম একটা জায়গাতে এসছে যে না, পরবর্তীতে খুব সুসংবদ্ধ সুসংহত কিছু থিম থাকতো, এবং সেটা নিয়ে অ্যাবসার্ড গল্প লেখা হতো, এবং পড়লে মনে হবে যে একেবারেই কোনো কারণ ব্যাখ্যা করা যাচ্ছে না, কী সব করছে, কী সব বলছে, উদ্ভট পাগলাটে তার ছিঁড়া, মানে কিছুই বোঝা যাচ্ছে না, মনে মাথা খারাপ, যে লিখেছে তার মাথাও খারাপ। কিন্তু এর পেছনে একটা খুব কংক্রিট সলিড থিম থাকে, এবং সেই থিমের আদলে আসলে লেখা হয় অ্যাবসার্ড লিটারেচার, যেটা আমার নিজের খুব এই ধারাটা সাহিত্যের পছন্দ, অ্যাবসার্ড লিটারেচার। এই গল্পটা অনেকটা ওই থিমের উপরে, অ্যাবসার্ডিটির উপরে আসলে লেখা গল্পটা আমার নিজের খুব পছন্দের, এবং আমার অন্যান্য গল্পগুলো থেকে অনেক আলাদা।
আশা করছি যে যখন বইটা হয়তো যদি আল্লাহর রহমতে বের হয় ঠিকঠাক মতো, গল্পটা যদি পড়েন জানাবেন কেমন লেগেছে আমার এই অ্যাবসার্ড ধাঁচে লেখা গল্পটা। তারপরে পড়া পরে না হয় এটা নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা হতেই পারে। তবে আমার খুব পছন্দ, নামটাও খুব পছন্দের আমার। অর্ধেক জানালে অমীমাংসিত বৃষ্টির ফোঁটা। সে যাই হোক, আমরা প্রচুর গল্প করলাম, এখন একটু গানের দিকে চলে যাচ্ছি। আমার শো চলছে ড্রিমস অ্যাভিনিউ, রেডিও আমার 88.4 FM এ শুনছেন ইরাজকে আপনি। এবং যদি আরও শুনতে চান তাহলে 2টা পর্যন্ত আমার সাথে থাকুন। যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে জানাবেন, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান তাহলেও জানাবেন, যে কোনো কিছুই জানাবেন। এবং জানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখবেন আর লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা হচ্ছে, সেই গানটা যে কি সেই গানটা হচ্ছে, সেটা ঠিক গান না, সেটা হচ্ছে আমি একটু আগে একটা ইনস্ট্রুমেন্টাল ট্র্যাক প্লে করেছিলাম, বলেছিলাম যে ওইখানে যে চেলোর মিউজিকটা স্টার্টিংয়ের পুরোটা না, ইন্ট্রোটা, শুরুর অর্ধেক, সেটা হয়তো আমি ভবিষ্যতে কোনো একটা সময় আমার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে প্লে করতে পারি। ওই মিউজিকটাই এবার গিটারে আমরা একটু শুনি, খুব ছোট 1-1.5 মিনিটের। নিশ্চয়ই অনেকে ধরে ফেলেছেন এটা কোন মিউজিক, অনেক ফেমাস। তো সেটা একটু শুনে তারপর আরেকটা গানে যাবো। গানে ব্ল্যাকের একটা গান, গানটার নাম হচ্ছে অভিমান, ব্ল্যাকের প্রথম অ্যালবাম যেটা 2002 সালে বেরিয়েছিল, সেই আমার পৃথিবী অ্যালবামের গান, এবং ওই অ্যালবামের সেকেন্ড গান ছিল সম্ভবত। আমার খুব ভালো লাগতো গানটা, প্রচুর শুনতাম, অনেক ছেড়েছি আমার বিভিন্ন শোতে। গানটার মধ্যে একটা অন্যরকম একটা ফিল, অন্যরকম একটা ব্যাপার আছে, এবং ব্ল্যাকের মেম্বারদের কাছে এই গানটা খুব প্রিয় ছিল। স্বগত লগ্নে জমাট স্তব্ধতা, ঘুম পেলে ক্ষতি কি, তোমার চোখের, এই লিরিক্স পুরোপুরি আমার মনে নেই, বহু বছর গানটা শোনা হয়নি, দেখি একটু চেষ্টা করে মনে পড়ে কিনা বলছিল। তোমার চোখের গভীর হারালে ক্ষতি কি, কেবলই অভিমানে আজ তবে কেন, কি যেন মনে নেই, খরা চোখের ঘুমের বিলাস, নিভু স্বপ্নবাতিটা আমাকে কাঁদিয়ে কেন তুমি একা ঘুমালে, ফুল ঝরেছে, মাঝখানে কয়েকটা শব্দ মনে নেই। যাই হোক, আজকে শুনি আবার ঝালিয়ে নেই সেই পুরোনো স্মৃতিটা, এবং পুরোনো স্মৃতি বলতে গানের এই যে কিছু কিছু শব্দ ভুলে গেছি, সেই গানটা আমরা শুনবো এরপরে ইনস্ট্রুমেন্টালের পরে, তারপরে হয়তো আরেকটা গান, তারপরে আবার ইরাজ, আবারও ড্রিমস অ্যাভিনিউ, আবারও আপনি সাথে আমি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সেখানে ইরাজ আপনার সাথে আছে এখনো রাত 11টা থেকে। এই মুহূর্তে সময় হচ্ছে 1:04। শুনছিলাম একটু আগে আমরা যে গানটা, সেটা হচ্ছে 49 বাতাস সিনেমা থেকে নেওয়া, সোমলতা আচার্যের গাওয়া যেখানে। আর তার আগে ছিল আরেকটা গান, আশা করি সেই গানটা আপনাদের ভালো লেগেছে। ব্ল্যাকের একটা গান ছিল অভিমান, তার আগে ছিল গিটার একটা ছোট্ট ইনস্ট্রুমেন্টাল, লালা ল্যান্ড সিনেমা থেকে। তো এই মুহূর্তে আবার ফিরে আসছি আপনাদের কাছে। SMS করেছেন আমাকে বেশ কিছু বন্ধু, আমাকে ব্লু নাইটিঙ্গেল একটা SMS পাঠিয়েছেন, বহুদিন পর ব্লু নাইটিঙ্গেলের SMS পেলাম। দুষ্টুমনিয়া বউবাজার থেকে কবিতার কথা শুনতে চেয়েছেন, মানে কবিতা শুনতে চেয়েছেন, আর মনে হচ্ছে বহুদিন শোনেন না। অন্য কোথাও শুনেছেন কিনা জানি না, আমার সাথে অবশ্যই শোনেন না। তবে গত সপ্তাহে মানে লাস্ট শোতে কিন্তু আমি কবিতা পড়েছিলাম, অনেকদিন পর ফিরে এসেছিলাম যে শোতে। আর যেটা লিখেছেন যে অনলাইনে বই কেনা যাবে কিনা, হ্যাঁ এটা নিশ্চয়ই যাবে, যখন বের হবে অনলাইনে সবগুলো মাধ্যমে কিনতে পারবেন আশা করছি। সজল আমাকে জানিয়েছেন জেমসের যে প্রিয় 3টি গান নিয়ে একটু আগে একটা ছোটখাটো নাতিদীর্ঘ, ছোটবেলায় আমার একটা কনফিউশন ছিল নাতিদীর্ঘ শব্দটা নিয়ে, যে একদম ছোটবেলায় মনে হতো যে নাতিদীর্ঘ মানে কি, নাতির মতো যে দীর্ঘ, নাতিরা তো দেখা যায় দাদু ভাইয়ের অনেক বড় হয়, মুরব্বী, নাতিরা ছোটখাটো থাকে, তো নাতিদীর্ঘ মানে বোধ হয় নাতির মানে একদম ছোট সাইজ। এইভাবে আমি জিনিসটা অর্থ দাঁড় করাতাম, পরে দেখলাম যে বিষয়টা আসলে তাই, যেটা খুব বেশি দীর্ঘ না সেটাই নাতিদীর্ঘ। তো আমি উল্টোভাবে এটার একটা মিনিং দাঁড় করেছিলাম, নাতির মতো যে দীর্ঘ সেটাই হচ্ছে নাতিদীর্ঘ। তো নাতিদীর্ঘ একটা ভাষণ দিলাম যে প্রিয় গান নিয়ে, এবং সেখানে আমাকে সজল যেটা জানিয়েছেন যে তার যদি ফেভারিট 3টা গান এভাবে বেছে নিতে বলা হয়, তার মধ্যে আরও কিছুক্ষণ কি রবে বন্ধু এটা থাকবে 1 নম্বরে, জেল থেকে বলছি এটা 2 নম্বরে থাকবে, এবং দূর পাহাড়ে, দারুণ দারুণ গান। আমি বললাম না যে এটা আসলে বেছে না খুব কষ্টের। তো এরকম সজলের মতো আপনারাও জানাতে পারেন যে যদি এরকম প্রিয় গান বেছে নিতে বলা হয় জেমসের, বা ফিলিংস, নগরবাউল সবকিছু মিলিয়ে, ব্যান্ড সোলো, আপনারা কোন 3টা গান বেছে নেবেন এটা আমাকে জানাতে পারেন। জাস্ট শুনে ভালো লাগবে নিশ্চয়ই, যেমন সজলেরটা জেনে ভালো লাগলো। আর অ্যাবসার্ড সাহিত্য নিয়ে কথা ছিল একটু আগে, সেটা নিয়েও সজল লিখেছেন যে সৈয়দ ওয়ালিউল্লাহর 2টো নাটক এরকম আছে, অ্যাবসার্ড নাটক, উজানি মৃত্যু এবং তরঙ্গ ভঙ্গ, সে দুটো তার খুব ভালো লাগে। আর হচ্ছে আপাতত SMS না পড়ে, যেহেতু আজকে ভাষণ অনেক হয়ে গেছে, অনেকদিন পরে ফিরে এসে কিছু গান আমরা চটপট শুনে ফেলি, সব থেকে গানটাই মনে হয় একটু কম শোনা হয়েছে আজকে। তবে তার আগে একটু SMS করার নিয়মটা মনে করে দিই, যদি কোনো গান শুনতে চান, নিজের কোনো কথা বলতে চান, কিংবা যে কোনো কিছুর জন্য আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, যেটা হচ্ছে
এবং আর লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন এবং তারপরে কথাগুলো লিখবেন আর পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 26969। তো এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তিনটা গানের একটা কম্বো প্যাকেজ মাইলসের। এই গানগুলো মানে বহুদিন ছাড়া হয় না শোতে, তো একটা মিক্সড একটা কম্বো প্যাকেজ আমরা শুনছি। দেখা যাক কেমন লাগে, ভালো লাগবে আশা করছি। সাথে থাকুন, একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন এই মুহূর্তে আরেকবার ইরাজকে, আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, এবং শুনছেন শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, অনলি অন রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে এই মুহূর্তে 1:21। আর আমরা মাইলসের একটা কম্বো প্যাকেজ শুনলাম, সেখানে ছিল জাদু কি জাদু তোমার প্রেমে, এবং তারপর ছিল হচ্ছে সে কোন দরদিয়া আমায়, আর তারপরে ছিল সর্বশেষ গানটা শেষ ঠিকানা। অসাধারণ তিনটে গান, তিন রকমের তিনটে গান শুনলাম আমরা মাইলসের। এবং তারপরে যে গানটা আমরা একটু শুনলাম, গানটা শুনতে গিয়ে ভালো লাগার বদলে আমার কাছে কষ্টই বেশি হচ্ছিল। কারণটা হচ্ছে ভাইকিংস আমার খুব পছন্দের একটা ব্যান্ড, আমি অনেক প্লে করেছি তাদের গান, অনেকবার শুনেছেন তাদের প্রশংসা আমার কণ্ঠে এই শোতে। সব থেকে প্রিয় ব্যান্ডগুলোর মধ্যে একটা ছিল ভাইকিংস, এবং যখন মাঝখানে অনেক বছর তারা গান থেকে দূরে ছিল, এটা আমার জন্য একটা বড় আক্ষেপের বিষয় ছিল। শুধু আমার না, অনেকের জন্যই, যারা ওই সময়টাতে ভাইকিংসের উত্থান, সেই সময়টাতে ব্যান্ড মিউজিক শুনতেন, বাংলাদেশের ব্যান্ড মিউজিক যারা ফলো করতেন। তো তারপরে যখন বহু বছর পরে আবার ফিরে এসেছিল 2010-11 দিকে ভাইকিংস নতুনভাবে, এবং দেখলাম যে ভাইকিংসের ধার তো ফুরিয়ে যায়নি, বরঞ্চ আগের থেকে আর অনেক বেশি ম্যাচিউর তারা। দ্বিতীয় যাত্রাটা প্রথম যাত্রা থেকে আরো বেশি আমার কাছে ভালো লেগেছিল, এবং অসাধারণ সব গান ওই সময়ের সেই 2010-11 থেকে শুরু করে আমাদের তারা দিয়েছে। আমি প্রচুর তাদের গান প্লে করতাম, এটা থেকেই বুঝেছেন যে আমি তাদের অনেক বড় ভক্ত ছিলাম। কিন্তু যেটা এটা মানে কষ্টের সংবাদ, সেটা হচ্ছে যে আমি জানি না আসলে কি যে হয় মানে ব্যান্ডগুলোর মধ্যে। ভাঙনের সুর শুনেছিলাম সেই করোনার মাঝামাঝি সময়টাতেই। যারা বাংলাদেশের ব্যান্ড মিউজিকের সিনিয়র মিউজিশিয়ান, বাম্বা ব্যান্ডগুলোর যে একটা সংগঠন, তারাও চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেছিল তাদের মধ্যে যে সংঘাতের যে বিষয়গুলো সেগুলো সমাধান করার জন্য, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। প্রাথমিকভাবে মনে হয়েছিল যে ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু তারপরে দেখলাম যে একটা সময় ভাইকিংস ভেঙে গেল। আর এটা খুব শকিং একটা নিউজ ছিল। এবং তন্ময়, ভাইকিংসের ভোকাল, তিনি নতুন একটা ব্যান্ড করেছেন শুধু ভাইকিংসের রেসটা বাদ দিয়ে। বহু বছর থেকে, 1 বছর হয়ে গেছেন, ভাইকিং হচ্ছে তার নতুন ব্যান্ডের নাম। একটা গানও বের করেছেন, এবং এতটাই কষ্ট পেয়েছি আমি সেই নতুন গানটাও শোনা হয়নি, শুনতে ইচ্ছেও হয়নি, কেন যেন জানি না, হয়তো ভালো গান, কিন্তু আমার শুনতে ইচ্ছে হয়নি। মানে আমি খুবই শকড। এরকম আমরা আসলে যারা সাধারণ ভক্ত, তাদের আমরা সবসময় এরকম কিছু বলে কষ্ট পাই। যখন শাফিন আহমেদ মাইলস থেকে বেরিয়ে গেলেন, 2বার এরকম হয়েছিল, তখনও খারাপ লেগেছিল। শিরোনামহীন যখন ভেঙে গেল, তখন আমরা কষ্ট পেয়েছিলাম। এবং এরকম অনেকগুলো ব্যান্ডের মিজান যখন বের হয়ে গেল প্রথমবার ফেস থেকে সেই 2003-4 দিকে, তখনও খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে যখন কয়েক বছর আগে আবার বেরিয়ে গেল, এবার বোধহয় চূড়ান্তভাবে, তখনও কষ্ট হয়েছিল। এরকম অনেক ঘটনা আছে যেটা মনে পড়লে আসলে খারাপ লাগে, যে এত প্রিয় ব্যান্ডগুলো, ভালো লাগার ব্যান্ডগুলো আসলে কেন যে ভেঙে যায়, সেটা আসলে দুঃখজনক। যাই হোক, আশা থাকবে যে হয়তো একটা সময় এরকম আমরা আগে দেখেছি যে কিছুদিন পরে হয়তো আবার ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেলে ব্যান্ডগুলো আবার জোড়া লাগে। আশা করছি আবার ভাইকিংস হয়ে যাবে, সেটাই আমাদের প্রত্যাশা থাকবে। আমাকে SMS পাঠিয়েছেন শ্রাবন্তী, আশা করছি আপনার এই মনোবেদনা দূর হবে এবং ভালো থাকবেন ভবিষ্যতে, এই শুভকামনা আপনার জন্য থাকছে। ব্লু নাইটিঙ্গেল লিখেছেন দূরত্ব বিষয়ক একটা SMS এবং একাধিকবার পাঠাচ্ছেন। বিস্তারিত আমাকে জানাতে পারেন ব্লু নাইটিঙ্গেল, কেন আপনি দূরত্ব বিষয়ক SMSটি বারবার পাঠাচ্ছেন। হয়তো জানলে কিছুটা হয়তো ফিডব্যাক ঠিক না, আসলে হয়তো সহমর্মী হতে পারতাম অন্তত। আর আপাতত SMS পড়ছি না। যদি কোনো কিছু আমাকে লিখতে চান, সং রিকোয়েস্ট, বার্থডে উইশ, যে কোনো উইশ বা নিজের যে কোনো মনের কথা ভাবনা, যে কোনো কিছু শেয়ার করতে পারেন এই শোতে আমার সাথে, যদি বন্ধু ভেবে থাকেন। অন্তত পাশে দাঁড়াতে দিন বন্ধু হয়ে। লেখার ওয়ে হচ্ছে আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমারের শর্ট ভার্সন, যেটা হচ্ছে RA, এবং RA লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আর তারপরে কথাগুলো লিখবেন, আর লিখে পাঠিয়ে দেবেন যে নাম্বারে, সেটা হচ্ছে 26969। যে গানটা এখন শুনবো, এই গানটা হচ্ছে একটা রবীন্দ্রসঙ্গীত, এবং গানটা আমার খুব পছন্দের একটা রবীন্দ্রসঙ্গীত, খুবই ভালো লাগে, অসাধারণ লিরিক্স, এবং এই গানটা আমরা আশা করছি সবাই মিলেই এনজয় করবো, ভালো লাগবে গানটা, অনেকদিন পর শুনছি। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. এখনো শুনছেন রেডিও আমার 88.4 FM এ শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আমি রাজ আপনার সাথে আছি রাত 11টা থেকে, এবং খুব বেশি সময় আমার হাতে নেই, 1:38 দূর পর্যন্ত আমার থাকার কথা, হয়তো আর একটা দুটো গান প্লে করতে পারবো।
একটু আগে আমরা পরপর দুটো নারী কণ্ঠে গান শুনে ফেললাম। প্রথম গানটা ছিল রবীন্দ্রসঙ্গীত একটা, যেটা গেয়েছেন ইমান চক্রবর্তী, এবং অসাধারণ একটা গান, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে রয়েছ হৃদয়ে গোপনে। আর এর পরের গানটা হচ্ছে একটা ফোক সং, যেটা আমরা যে ভার্সনটা শুনলাম এটা হচ্ছে বাংলা নামের একটা ব্যান্ড ছিল, নিশ্চয়ই সবাই মনে আছে, ভুলে যাননি কেউ, এবং খুব আলোড়ন তুলেছিল বাংলা ব্যান্ড যখন এসেছিল। 2002 সালে তাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হয় কিংকর্তব্য বিমূঢ়, এবং তারপর আরেকটা অ্যালবাম রিলিজ হয়েছিল যেটার নাম ছিল প্রত্যুৎপন্নমতি। এই দুটো অ্যালবাম দিয়ে আমাদের মোটামুটি বাংলাদেশকে একটা নাড়া দিয়েছিল বাংলা ব্যান্ডটা। কিন্তু এরপরে এবং অর্ণবেরও প্রথম কিন্তু মিউজিক মানে সঙ্গীত জগতে আগমন সেই বাংলা ব্যান্ডের গিটারিস্ট প্লাস ভোকাল হিসেবে, এবং তারপরে আনুশে আনন্দিল ছিলেন মেইন ভোকাল ব্যান্ডের। কিন্তু হঠাৎ করে কোথায় যেন আবার হারিয়ে গেল বাংলা, এবং এই দুটো অ্যালবাম দিয়েই চলে গেল আমাদেরকে দুঃখের সাগরে ভাসিয়ে। সেই কিংকর্তব্য বিমূঢ় অ্যালবাম থেকে এই গানটা, অনেকগুলো হিট গান ছিল এই অ্যালবামের। এই গানটা আমার খুব ভালো লাগে। একটা খুব একটা কষ্ট, একটা দুঃখ, একটা দুঃখবোধ, একটা অভিমান, এরকম একটা ব্যাপার আছে গানটার মধ্যে। কালারে কই মানা সে যেন আমার কুঞ্জে আসে না, কৃষ্ণকে বলা হচ্ছে এক্ষেত্রে কালা। এবং যেটা শ্রীকৃষ্ণ দিয়ে এরকম যত গান আছে, অনেক গান আছে কৃষ্ণ এবং রাধার বিষ নিয়ে অনেক গান আছে। এবং একটা গান জিনিস শেয়ার করি, অনেকেই হয়তো জানেন, তারপর আবার বলি, সেটা হচ্ছে যে যতগুলো গান এরকম আছে কৃষ্ণ বা রাধাকে নিয়ে, অনেক বিরহের গান, প্রেমের গান, সবগুলোই কিন্তু আসলে কৃষ্ণ বা রাধাকে মিন করে না। ওই সময়ে যেটা আসলে একটা ট্রেডিশন ছিল, একটা কালচার ছিল, সেটা হচ্ছে যে মানুষজন নিজের কষ্টের কথা বলতো। ওই সময়টাতে আমি মধ্যযুগের কথা বলছি, বা আরো পরবর্তীতে 1800 শতাব্দী, ইভেন 19বিংশ শতাব্দীতে এটা এই প্রচলনটা ছিল যে যারা ফোক সিঙ্গার ছিলেন, বাংলার লোকশিল্পী যারা, তারা হচ্ছে নিজেদের কষ্টের কথা যখন গানের মাধ্যমে তুলে আনার চেষ্টা করতেন, বা নিজেদের প্রেমের কথা, বিরহের কথা, নিজের ভালোবাসা মানুষের কথা, ওই সবাই নিজের কথাটাই কৃষ্ণ বা রাধার মাধ্যমে প্রকাশ করতেন। মানে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের, নিজেদের একেবারে একান্ত আবেগেরও মাধ্যম হয়ে যেত কৃষ্ণ এবং রাধা, এবং তারা নিজের কষ্টটা সেই রাধার কষ্ট হিসেবে দেখাতেন, এবং তাদেরকে এই দুটো ক্যারেক্টারকে আশ্রয় করে আসলে নিজেদের ভালোবাসার কষ্টের কথাগুলো, বিচ্ছেদ বেদনার কথাগুলো বলতেন। তো সেই জন্য আমরা এরকম রাধা কৃষ্ণকে নিয়ে অনেক গান শুনতে পাই। তার কিছু কিছু হয়তো রাধা কৃষ্ণকে নিয়ে মিন করা, আবার বেশিরভাগই হচ্ছে আসলে আমি নিজের কষ্টটাই ওই রাধা কৃষ্ণের মাধ্যমে বললাম। এটাই ওই সময় একটা বেশ প্রচলিত রীতি ছিল। তো হয়তো এই গানের শিল্পী যিনি, তিনি হয়তো নিজের অভিমানটা রাধার কণ্ঠে বসিয়ে দিয়েছেন। কালারে গৈরগমানা সে যেন মোর কুঞ্জে আসে না, জ্বালাইয়ে মোমেরও বাতি জেগে রইলাম সারা রাতি, বাসি হইল ফুলেরও বিছানা। অসাধারণ গান, অসাধারণ গান, দারুণ গান, আমার খুব ভালো লাগে। এবং এই গানটার সাথে আমার একটা স্মৃতি আছে। স্মৃতিটা হচ্ছে যে এই গানটা, অ্যালবামটা যখন বের হয় 2002 সালের শেষ দিকে, শীতের সময়, নভেম্বরের কথা বলছি। ওই সময়টাতে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটির এফ রহমান হলে থাকি, আমার জ্যেষ্ঠ ভ্রাতার সাথে। রুম নাম্বার ছিল 515। যদি এই মুহূর্তে কেউ এফ রহমান হল থেকে আমাকে শুনে থাকেন, অবশ্যই এই মুহূর্তে শোনার কোনো উপায় নেই, ইউনিভার্সিটি সব এখন বন্ধ করানোর জন্য, হলগুলোও খালি। যাই হোক, হয়তো অন্য কোথাও বসে শুনছেন, এফ রহমান হলে থাকেন। আমার খুব স্মৃতিবিজড়িত জায়গা এফ রহমান হল। 515 নম্বর রুম, 507 নম্বর রুম, চারুকলার সিনিয়র ভাইরা যারা একদম আমার বন্ধুর মতোই ছিলেন, দেখা যেত যে ভাইয়ের ফ্রেন্ড কিন্তু আমার সাথে বেশি ক্লোজ ছিলেন, এরকম এরকম অনেক অনেক হয়েছে আর কি। ওই সময়টা খুব মনে পড়ে মাঝে মাঝে। তো সেই 515 নম্বর রুমে আমি হচ্ছে তখন একটু পড়াশোনায় ব্যস্ত, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেড এইসব নিয়ে। তো অ্যালবামটা বের হলো, এবং ওই সময়টাতে ওই ভাইয়ের রুমমেট যারা ছিলেন, স্পেশালি তানভীর ভাই, হচ্ছে মানিক ভাই, তারা সবসময় এবং এই অ্যালবামটা প্রায়ই শুনতেন। তো দেখা যেত যে বিকেলবেলা, সন্ধ্যাবেলাটায় ওই সময়টাতে তেমন কেউ রুমে থাকতেন না, এখানে ওখানে। তো আমি ওই সময় বেশ বেশ ভালো রকম জন্ডিসেও আক্রান্ত হয়েছিলাম, শরীরও দুর্বল, বাইরে খুব বেশি যাই না, সামনে আবার অ্যাডমিশন টেস্ট, এই সব কিছু মিলিয়ে আমিও তার মধ্যে ফাঁকিবাজি ঠিকই করতাম। বাট দেখা যেত বিকেল সন্ধ্যাবেলায় মাঝে মাঝে রুমে একদম আমি একা, আর কেউ নেই, তো এই অ্যালবামটা শোনা হতো মাঝে মাঝে। একদম বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে, সেই হাজী মোহাম্মদ মহসিন হলের পাশে সেই বড় মাঠটা, বারান্দায় দাঁড়িয়ে দেখছি, এবং এই গানগুলো চলছে। তুই গান গা ইচ্ছে মতো, বাতাসকে খুশি করে বাঁচ, অর্ণবের গাওয়া সেই গানটা, যেটা হচ্ছে অর্ণবের গাওয়া প্রথম কোনো অ্যালবামে আসা গান। তারপর হচ্ছে এই অ্যালবামের আরও আরও অনেক ভালো ভালো গান, প্লাস এই গানটা কালারে। এই গানটা কেন যেন আমার ওই সময়টাতে খুব একটা, এত গান হিট করলেও ওই অ্যালবামের এই গানটা খুব একটা ওই সময় হিট করেনি, কিন্তু আমার এই গানটা খুব ভালো লাগতো। এই সেই একটা গোপন দুঃখবোধ, অভিমানের জন্যই হয়তো, কালারে কইরে গোমানা সে যেন মোর কুঞ্জে আসে না। ওই গানটা প্রচুর শুনতাম, প্রায় শুনতাম, রিওয়াইন্ড করে করে শুনতাম, তখন তো ক্যাসেটের সময়। তো এই গানটা শুনলে আমার সেই 2002-এর নভেম্বর মাস, বিষণ্ণ সন্ধ্যা, শীতকাল, ঠান্ডা, একা একা বারান্দায় আমি দাঁড়ানো, রুমে একা, অসুস্থ, শরীরটাও খারাপ, সব কিছু মিলিয়ে একটা বিষণ্ণতা আমাকে ঘিরে ধরে। ওই সময়টা মনে পড়ে, সেই 515 নম্বর রুম, এফ রহমান হল,
সেই 2002 নভেম্বর মাস। আর যাই হোক, সেই গানটা শুনলাম। এখন আবার একটু আমরা গানে চলে যাচ্ছি। যদি কোনো কিছু লিখতে চান আমাকে SMS করবেন 26969 এই নাম্বারটাতে। শুধু প্রথমে আরে লিখতে হবে, এরপরে যা খুশি তাই লিখুন। আর এখন যে গানটা আমরা শুনবো সেই গানটা হচ্ছে এই গানটা হচ্ছে দলছুটের একটা গান। এই গানটাও বহুদিন শোনা হয়নি, প্লে করা হয়নি, এবং দলছুটের যে খুব জনপ্রিয় গানের তালিকা করলে তার ভেতর হয়তো এই গানটা থাকবে না, কিন্তু গানটার মধ্যে কিন্তু এটার মধ্যে একটা দুঃখবোধ বিষণ্ণতা আছে। জলের দামে এই গানটার নাম। জলের দামে দিলাম খুলে রাতেরও দুয়ার, সস্তা ভেবে উড়াল দিল উষ্ণ হাহাকার, এখন এমন কেউ নেই যে আমার, আধার এলে খুলে দেবে দুয়ার। দেখি তো মনে আছে কিনা গানটা। যে ঘরের দরজাটা খুব চেনা চেনা ছিল চিরকাল, খুলতেই দেখি আজ পরিপাটি ধুলোর জঞ্জাল। এটা একটা প্যারা ছিল। আরেকটা প্যারা যেন কি ছিল, সময়ের স্রোতে ধার করা ভাবনাগুলো না স্মৃতিগুলো হারিয়ে যায়, সস্তায় যদি তবে কেন উড়ে উড়ে যায়, এরকম কি ছিল। যাই হোক, গানটা শুনে আসি এবং সাথেই থাকুন। একটু পরে ফিরছি, পর আরেকটা গান শুনে। Friends, welcome back for the last time tonight. শুনছেন এখনো ইরাজকে, এখনো ড্রিমস অ্যাভিনিউ, এখনো রেডিও আমার 88.4 FM। সময় হচ্ছে 1:55। চলো আরেকবার উড়ি। বহুদিন পরে আবার শো করতে এসে আবার 2 সপ্তাহ বিরতির পরে আবার এসেছি, এবং সেজন্য খুব বেশি অতৃপ্তি আজকে অনেক বেশি। সবসময় শো শেষে চলে যাওয়ার সময় অতৃপ্তি থাকে, আজকে নিঃসন্দেহে কথার জন্য না, আসলে অনেক বেশি। মনে হচ্ছে আজকে সারা রাত শো করতে পারলে ভালো হতো, এতদিন পরে এলাম এবং সবাই রেগে টেগে আছেন, ফাঁকিবাজ আমি। যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে রেগুলার শো হবে এবং ড্রিমস অ্যাভিনিউ হবে, আপনারা আমার সাথে থাকবেন। এই গানের মতোই আমরা একবার না আরেকবার না অনেকবার একসাথে উঠবো, তো এই অ্যাভয়েড রাফার এই গানটার মতো। আর জেসি জেনেরও একটা SMS ছিল লাস্টে, আরো কিছুক্ষণ কি রবে, আরো কিছু কথা কি হবে। এটা এই মুহূর্তে আমারই মনের কথা, যদিও গানটা প্লে আর করার সময় পাচ্ছি না, কিন্তু চাওয়ার আগে আরেকটা সুন্দর গান প্লে করে দিয়ে যাচ্ছি অর্ণবের। এই গানটা অনেকদিন শোনা হয়নি, তবে আগামী সপ্তাহে আবার প্রচুর কথাবার্তা হবে। আশা করছি সব খবর ছড়িয়ে দেবেন সবাই যে আবার ড্রিমস অ্যাভিনিউতে চাঁদের হাট বসছে, সরগরম হচ্ছে প্রত্যেক শুক্রবার রাত 11টা থেকে 2টো পর্যন্ত রেডিও আমার 88.4 FM এ। সবাইকে নিশ্চয়ই আবারও পাবো, এবং আরেকটা কথা মুখর, গল্প মুখর, গান মুখর, কবিতা মুখর রাত নিশ্চয়ই আগামী সপ্তাহে শুক্রবারে আবার আমরা ইনশাল্লাহ একসাথে কাটাবো। শেষ গানটা হচ্ছে ধূসর মেঘ গানটা, দারুণ একটা গান। এই গানটা শুনে বা এই গানটা প্লে করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, শুভরাত্রি। নিজের শরীরের যত্ন নেবেন, মনেরও যত্ন নেবেন, এবং আশপাশের মানুষগুলোর যত্ন নেবেন। পুরো পৃথিবীটারই আমরা যত্ন নিই, সবাই মিলে একসাথে সুন্দর করে বাঁচি। ভালো থাকবেন, অনেক ভালোবাসা ছড়িয়ে দিলাম।